ওকে, আমাদের স্ক্রিন রেকর্ডটি চালু হয়ে গেছে। এখন আমি আমাদের স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি। ওকে, স্ক্রিনটি শেয়ার হলে আমাকে একটু কনফার্ম করবেন। শেয়ার হয়ে গেছে মেবি, তাই না? ওকে, তো আমরা যেটা করব সেটা হলো আমি চলে যাব এখান থেকে দিস পিসিতে, এখান থেকে চলে আসব লোকাল ডিক্সি, এখান থেকে চলে যাব পাইথনের ফ্রি কোর্স। ওকে, এই ফোল্ডারটিকে আমি এখন ভিএস করে ওপেন করে ফেলবো, তাহলে সিএমডি এর মাধ্যমে ইন্টারপ্রেস করলাম, তারপর কোড স্পেস ডট ইন্টারপ্রেস করলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওই ফোল্ডারটি, অর্থাৎ আমাদের পাইথন উইথ জাঙ্গো ফ্রি ক্লাস নামে যে একটি ফোল্ডার আছে সেটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে। ওকে, তো এখন আমরা কি ভাইয়া করব? একটু জুম করা যাবে? জি, অবশ্যই জুম করা যাবে। তো আমি এগুলোকে জুম করে ফেললাম, এখন ঠিক আছে? একটু কনফার্ম জি করবেন। ওকে, ভাইয়া। ঠিক আছে ভাইয়া। তো আমরা এটাকে একটু জুম করে ফেললাম, তো এখন আমরা একটু মোটামুটি দেখতে পাচ্ছি বড় আকারে। তো আমরা গত ক্লাস করেছিলাম ক্লাস নাম্বার 6, আজকে আমরা ক্লাস করব ক্লাস নাম্বার 7। ওকে, তো আমি যেটা করব, আমি আজকে ক্লাস যেহেতু 7 নাম্বার ক্লাস, তো আমি একটি ফাইল তৈরি করব, এখান থেকে নিউ ফাইল, এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর আমি এখানে এখন লিখব ক্লাস 7 অথবা 07, সেটা আপনার ইচ্ছা, আপনি লিখতে পারেন। তারপর লিখব ডট পিওয়াই, এন্টার প্রেস করব। তো ইন্টারপ্রেস করার পর দেখতে পাচ্ছি যে ক্লাস 7 নাম্বার নামে একটি ফাইল আমাদের এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা এখানে লিখতে পারবো, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা এখানে কি লিখবো, আজকে আমরা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমরা কিভাবে পাইথনে ফাইল ওপেন করতে পারি, অর্থাৎ পাইথন ফাইলের ভিতরে আমরা কিভাবে অন্য যে কোনো ফাইলগুলোকে বা অন্য যে কোনো ফাইলের যে ডেটাগুলো আছে সেগুলো আমরা কিভাবে অ্যাক্সেস নিতে পারি, অথবা সেগুলোকে আমরা কিভাবে ওপেন করতে পারি, সেটা আমরা প্রথমে শিখব। ঠিক আছে? ওকে, তো এই যে ওপেন করার জন্য যে সেটা কিরকমের মনে করেন, এই যে আমার এখানে যে এই যে পাইথন উইথ ফ্রি ক্লাস এই যে একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারের ভিতরে যে আমার বিভিন্ন ক্লাস কি আছে, ফাইল তৈরি করা আছে, পাইথন ফাইল। আমি এই জায়গাতে আমি নতুন আরেকটি ফাইল তৈরি করব, যেটা মনে করেন যে টেক্সট ফাইল হতে পারে, মানে টিএক্সটি ফাইল যেটাকে চিনে থাকি আমরা, সেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি টেক্সট ফাইল। ওকে, তো আমি এখান থেকে তৈরি করতে পারি, অথবা আমি এই খালি জায়গাতে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে নিউ ফাইল অপশনে ক্লিক করলেই কিন্তু আমরা যে টুলস এর মতোই কিন্তু এখানে আমরা এডিট করতে পারবো বা নতুন ফাইল তৈরি করতে পারবো। তো আমি এখানে একটি ফাইলের নাম দিচ্ছি, মনে করেন যে স্টুডেন্ট ডট টিএক্সটি, স্টুডেন্ট ডট কি টিএক্সটি। ওকে, ইন্টারপ্রেস করলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্টুডেন্ট ডট টিএক্সটি নামে একটি ফাইল তৈরি করেছে, সেটা হচ্ছে টিএক্সটি ফাইল, এটা কিন্তু কোনো পাইথন ফাইল না। ওকে, যেভাবে আমরা নোটপ্যাডে ফাইল তৈরি করি, হ্যাঁ, মানে কোনো ডকুমেন্ট লেখার জন্য একটি টিএক্সটি ফাইল লিখি, তো সেম ভাবে আমরা একটি টিএক্সটি ফাইল এখানে তৈরি করলাম, তার নাম হচ্ছে স্টুডেন্ট ডট টিএক্সটি। ওকে, তো এই ফাইলটা যখন আমরা ক্লিক করলাম তো আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এখন আমি এখানে কিছু ডেটা লিখে দিচ্ছি, কেমন? এখানে আমি কিছু ডেটা দিতে পারি, মনে করেন যে নেম, হ্যাঁ, নেম কোলন এমডি হাফিজুল ইসলাম। হ্যাঁ, ওকে, এমডি হাফিজুল ইসলাম। তারপর আমি এটাকে ক্যাপিটাল করে দিচ্ছি। তারপর কি দিতে পারি, তারপর দিতে পারি মনে করেন যে ফোন নাম্বার। হ্যাঁ, ফোন, আমাদের ইজি করে নাম্বারটা দিয়ে দিচ্ছি 01822755599 4। তারপর দিতে পারি হচ্ছে ইমেইল। ওকে, তো ইমেইলটা আমার পার্সোনাল ইমেইলটা দিয়ে দিচ্ছি এখানে hafiz87@gmail.com। তারপর ইন্টারপ্রেস করলাম, তারপর এখানে লিখতে পারি অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেস লিখলাম, এখানে লিখলাম মনে করেন মতি ঝিল, কমা ঢাকা 1000। ওকে, তো এখানে কি করলাম, আমি এখানে কিছু ডেটা লিখলাম, কি লিখলাম এখানে কিছু ডেটা লিখলাম। ওকে, কি নাম লিখলাম, ফোন নাম্বার লিখলাম, ইমেল লিখলাম, অ্যাড্রেস লিখলাম। ঠিক আছে, এই যে আমি কিছু ডেটা লিখলাম, কোথায় ডেটাগুলোকে আমি লিখলাম আমাদের এই টিএক্সটি ফাইলের ভিতরে, এই যে স্টুডেন্ট ডট টিএক্সটি যে ফাইলটি আছে এই জায়গাতে আমি এগুলোকে লিখলাম, এই যে কিছু ডেটা লিখলাম এগুলো। ওকে, তো এখন আমি যেটা করব, তাহলে এটাকে অবশ্যই সেভ করে ফেলবো, তাহলে আমাদের এটা যেহেতু অটো সেভ করা আছে, সো এটা সেভ হয়ে গেছে। এখন কি করব, ক্লাস নাম্বার 7 এখানে ক্লিক করব, অর্থাৎ যেটা আমরা আজকে একটা পাইথন ফাইল আমরা তৈরি করেছি সেটাকে আমি ওপেন করে ফেললাম। এখন আমি কি করব,
এই পাইথন ফাইলে এই যে ক্লাস নাম্বার 7.py এই যে ফাইলে যে আমি আছি, এই ফাইলের ভিতরে ওই যে student.txt নামে যে ফাইলটি তৈরি করেছিলাম সেই ফাইলটিকে এখানে ওপেন করব। ওকে, তো সেটাকে ওপেন করব কিভাবে? ওপেন করার জন্য আপনাকে একটি বিল্ট ইন ফাংশনের সাহায্য নিতে হবে। আমাদের পাইথনের ভিতরে একটি বিল্ট ইন ফাংশন আছে যার সাহায্যে আমরা ওই ফাইলটাকে ওপেন করতে পারি। ওকে, তাহলে ওইটা যেহেতু বলছে ফাংশন, তো যে কোনো ফাইলকে ওপেন করার জন্য ওপেন নামে একটি ফাংশন আছে, বিল্ট ইন ফাংশন ওপেন। যেহেতু ফাংশন বলেছি, সো এখানে কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে যার নাম হচ্ছে প্যারেনথেসিস। ওকে, আচ্ছা, আচ্ছা সকল কি বুঝতে পেরেছি? এই যতটুকু করেছি রেসপন্স করেন তো। জি হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো আমরা কি করলাম? ওপেন নামে একটি ফাংশন লিখলাম। যেহেতু ফাংশন, তো অবশ্যই কি করতে হবে? ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে যার নাম হচ্ছে প্যারেনথেসিস। তো আমরা এখানে প্যারেনথেসিস লিখলাম, লেখার পর এখন আমি কোন ফাইলটাকে ওপেন করতে চাচ্ছি? তাহলে আমি এখন এই ক্লাস 7 এর ভিতরে আমি ওপেন করতে চাই student.txt ফাইলটাকে। তাহলে ওই ফাইলের নামটাকে লিখতে হবে। আর ওই ফাইলের নামটা লিখতে হবে, মানে যে কোনো ফাইলে আপনি লেখেন না কেন, ওই ফাইলের নাম লিখতে হবে আপনাকে কোটেশনের ভিতরে। তো আমি এখানে দিলাম ডাবল কোটেশন। তারপরে দেখেন আমার এই জায়গাতে যতগুলো ফাইল এখানে আছে সবগুলো ফাইলের নাম কিন্তু আমাকে সে এখানে সাজেস্ট করেছে। তো আমি এখান থেকে ক্লিক করে নিতে পারি অথবা আমি এখানে টাইপ করে লিখতে পারি। আমি এখানে ক্লিক করলাম, তাহলে সেই student.txt নামে ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, আমি কি করলাম? ওপেন নামে একটি বিল্ট ইন ফাংশন আছে, সেই ফাংশনটি লিখলাম। তারপর সেই ফাংশনের ভিতরে আমি কোটেশন দিয়ে তারপর আমি যেই ফাইলটাকে ওপেন করতে চাই সেই ফাইলের লোকেশনটা আমাদের এখানে লিখতে হবে বা সেই ফাইলের নামটা লিখতে হবে। এখন কথা হচ্ছে, আমি তো এখানে লোকেশন দেই নাই, আমি তো এখানে ফাইলের নাম দিয়েছি, তাই না? এখানে শুধুমাত্র কেন ফাইলের নাম দিলাম? কারণ আমার যে ক্লাস 7 এর সাথেই, মানে ক্লাস 7 যেই জায়গাতে আছে তার সাথে সাথেই কি student.txt ফাইলটা কিন্তু আছে। ওকে, এই জন্য কি আমাকে কোনো লোকেশন লিখতে হয় না। কিন্তু মনে করেন আমি যদি এখন এখানে একটা ফোল্ডার তৈরি করি, তাহলে এখান থেকে নিউ ফোল্ডার, তারপর এখানে আমি নাম দিলাম হচ্ছে নিউ, এন্টার প্রেস করলাম। তাহলে দেখেন এই যে নিউ নামে কি আমাদের একটি ফোল্ডার আছে এখানে। ওকে, তাহলে এই ফোল্ডারের ভিতরে আমি যদি এখন এই যে student.txt টাকে যদি নিয়ে যাই, মুভ করলাম এটাকে, মুভ, এই দেখেন এখন কিন্তু আমার এই যে নিচে কিন্তু student.txt ফাইলটা কিন্তু নেই। সেটা গেছে কোথায়? সেটা গেছে নিউ ফোল্ডারের ভিতরে। এই যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কিন্তু student.txt ফাইলটা বের হয়ে গেছে। এই এতটুকু বুঝতে পেরেছি কিনা? রেসপন্স জি করবেন। জি ওকে, ঠিক আছে। দেখেন এখন এই জায়গাতে তাহলে আমি কিভাবে লিখবো? এখন যখন আমি এখানে লিখেছি অনলি student.txt, তখন সে কিন্তু এই ফাইলটি চিনতে পারবে না। কারণ হচ্ছে সে তো এটা মানে সরাসরি সে এখানে কোনো ফাইল দেখতে পাচ্ছে না যে student.txt নামে কোনো ফাইল এখানে আছে কিনা। এখানে কিন্তু কোনো ফাইল নেই। তাহলে ফাইলটা আছে কোথায়? ফাইলটা আছে যে নিউ নামে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারের ভিতরে student.txt আছে। তাহলে আমাকে এখন এখানে কি লিখতে হবে? অনলি কি ফাইলের নাম লিখতে হবে? নো, এখানে আমাকে লিখতে হবে লোকেশন। কি লিখতে হবে? এখানে লিখতে হবে লোকেশন। অর্থাৎ আমি যেই ফাইলটাকে ওপেন করতে চাই বা আমার যেই ফাইলটা এখানে ওপেন হবে, ওই ফাইলটা কোন জায়গাতে আছে তুমি সেই লোকেশনটা দিয়ে দাও, তাহলে সেই ওপেন ফাংশন সে ওটাকে ওপেন করতে পারবে। তাহলে সেটা আছে, তাহলে আমি স্টুডেন্ট আগে লিখতে পারি নিউ, তারপর হচ্ছে স্ল্যাশ। এই যে নিউ স্ল্যাশ যখন দিব তখন কিন্তু আমার এই ফাইলটা কি, নিউ নামে একটা ফোল্ডার আছে, তাহলে সে এখন এটাকে চিনলো নিউ। হ্যাঁ, সে এখন নিউর ভিতর ঢুকবে। ঢোকার পর সে এখন কি নিউর ভিতরে ঢোকার পর সে আবার দেখতে পাচ্ছে যে student.txt নামে একটা ফাইল আছে, সেই ফাইলটাকে সে ওপেন করবে। তাহলে এই যে ওপেন যে করলাম, ওপেন যে করলাম, এখন এটাকে কোন অবস্থা আমরা ওপেন করব? এটাকে আমরা কি রিড করার জন্য ওপেন করব, মানে এটাকে পড়ার জন্য ওপেন করব, নাকি রাইট করার জন্য ওপেন করব, অর্থাৎ লেখার জন্য ওপেন করব? এই যে student.txt তে কিন্তু আমরা পড়তেও পারবো বা লিখতেও পারবো, কারণ আমি দেখেন যখন আমি যে স্টুডেন্টের উপরে ক্লিক করব তখন আমি কিন্তু এখানে কিন্তু লিখতে পারছি। এই যে এখানে আমি লিখতে পারছি, তাই না? আমি তো এগুলো কি লিখলাম এখানে, তো এটাকে আমি রাইটও করতে পারছি। আবার চাইলে আমরা শুধুমাত্র এটাকে পড়তেও পারবো, মানে রিড করতে পারবো। ওকে, তো আমি চলে গেলাম আবার ক্লাস নাম্বার 7 এ। এখানে আসার পর তো এখন এই যে আমার এই যে ফাইলটি আমি ওপেন করতে পারলাম, আমি তার লোকেশনটা বলে দিলাম। এখন এই ফাইলটিকে আমি কিভাবে ওপেন করতে চাই, মানে এটাকে রিড করতে চাই নাকি রাইট করতে চাই, এটা আমাকে বলতে হবে। এটা বলার জন্য আমি এখানে একটা কমা দিব। কমা দেওয়ার পর আবার স্ট্রিং দিব, মানে ডাবল কোটেশন দেব অথবা সিঙ্গেল কোটেশন দিতে পারেন, নো প্রবলেম। আমি এখানে ডাবল কোটেশন দিলাম। তারপরে আমি এখন যদি এটাকে অনলি রিড করতে চাই তাহলে শুধুমাত্র আর লিখবো। ওকে, রিড, রিড করার জন্য কি লিখবো? আর লিখবো। আচ্ছা, তাহলে আমি এই ফাইলটাকে ওপেন ফাংশনের মাধ্যমে এই ফাইলটাকে আমি ওপেন করছি কি করার জন্য?
রিড করার জন্য, সেটা আপনাকে বলতে হবে যে আমি এটাকে রিড করার জন্যই ওপেন করছি। ওকে, তাহলে এই যে ওপেন যে করলাম, এই যে student.txt নামে যে ফাইলটাকে যে আমি ওপেন করলাম, তাহলে ওপেন করার পর এখন আমাকে একটা কি, একটা পাত্রের ভিতরে রাখতে হবে, তাই না? তাহলে আমি যেটা করতে পারি, আমি এখন এখানে একটি ভেরিয়েবল লিখতে পারি, ফাইল ইকুয়াল টু, অর্থাৎ আমার এই যে লোকেশন থেকে সে যে ফাইলটি পেয়েছে সেটাকে সে রিড করার জন্য ওপেন করছে এই ওপেন ফাংশনের মাধ্যমে। ওপেন করার পর সেটাকে আমরা ফাইল ভেরিয়েবলের কাছে এটাকে আমরা অ্যাসাইন করে দিলাম যে ভাই তোমার কাছে যে তুমি যে ফাইলটাকে ওপেন করেছো, তুমি সেই ফাইলটাকে এই ফাইল ভেরিয়েবলের কাছে তুমি এটাকে পাঠিয়ে দাও বা রেখে দাও। ওকে, আপনি কিন্তু যে কোনো নামে কিন্তু ভেরিয়েবল লিখতে পারবেন। আমি লিখলাম ফাইল ভেরিয়েবল, কারণ আমি এখানে ফাইল ওপেন করলাম, এই জন্য তার সাথে নামটা মিলিয়ে আমি তার নামটা রাখলাম ফাইল। ওকে, আচ্ছা, তারপর এখন চলে যাব নিচের লাইনে। এখন এই যেই ফাইলটাকে আমি রিড করার জন্য ওপেন করেছি, তাহলে রিড করার জন্য ওপেন করেছি সেটাকে রেখেছি ফাইলের ভিতরে। এখন এই ফাইলের ভিতরে যেই ফাইলটিকে আমি ওপেন করেছি বা রেখেছি, ওইটাকে এখন আমরা কি করতে চাচ্ছি, ওইটাকে এখন আমরা রিড করতে চাচ্ছি। তাহলে রিড করার জন্য তাহলে আমরা কি করব, তাহলে ওই ফাইলটা আছে কার ভিতরে, আছে ফাইল ভেরিয়েবলের ভিতরে আছে। তাহলে আমি এখানে লিখতে পারি সেই ফাইল ভেরিয়েবলের নেমটা, ঠিক আছে, এই যে ফাইল, সেম ওই নামটাই কিন্তু লিখতে হবে। তো আমি এখানে লিখলাম ফাইল ভেরিয়েবল, ফাইল ডট, এই একটি মেথড আছে, কি আছে, একটি মেথড আছে। আমি কি করব, এই ফাইলের ভিতরে যেই ফাইলটি ওপেন করেছি বা রেখেছি ওই ফাইলটিকে আমি কি করব, রিড করব, কারণ আমি তো উপরে বলেছিলাম যে আমি এটাকে রিড করার জন্যই ওপেন করছি। ওকে, আচ্ছা, তাহলে ওপেন করে রেখেছিলাম ফাইল ভেরিয়েবলের ভিতরে। এখন এই ফাইল ভেরিয়েবলের ভিতরে যাকে রেখেছি বা যে ফাইলটাকে রেখেছি সেটাকে আমি এখন রিড করব। তো রিড করার জন্য আমাকে এখন এখানে রিড নামে একটা মেথড আছে, এই যে রিড, যেহেতু মেথড বলেছি সো ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আমরা জানি ফাংশন এবং মেথড দেখতে কিন্তু একই রকম, কিন্তু ফাংশন সে একা একাই ব্যবহার হতে পারে, যেমন মনে করেন ওপেনটিভ ফাংশন, সে কিন্তু একা একাই ব্যবহার হয়েছে, তার কিন্তু কোনো সাহায্য দরকার হয়নি। কিন্তু মেথড সে একা একা ব্যবহার হতে পারে না, তার একটি অবজেক্ট দরকার। ওকে, অবজেক্ট ছাড়া কিন্তু ওপেন মানে সে কাজ করতে পারে না। তো রিড হচ্ছে একটি মেথড, সে ফাইল অবজেক্টের আন্ডার এটা ব্যবহার হয়েছে, বা ফাইল অবজেক্টের সাহায্যে এই মেথডটি ব্যবহার করতে হয়েছে আমাদেরকে। ওকে, তো রিড হচ্ছে একটি মেথড। ওকে ফাইন, তাহলে এই যে এখন রিড মেথডটা সে কি করবে, এই ফাইলের ভিতরে যেই ডাটাটাকে আমরা রেখেছি বা যেই ফাইলটাকে রেখেছিলাম বা যেই ফাইলটা আছে ওই ফাইলটাকে আমরা রিড করলাম, এই রিড মেথডের মাধ্যমে এটাকে রিড করা হয়। তাহলে রিড যে করলাম, তাহলে এটাকে আমাদের একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে না, কারণ আমরা কিন্তু ভেরিয়েবল ছাড়া কোনো কাজ করতে পারি না। আমরা যা কিছু করি না কেন সেটাকে আমাদের একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হয়। ওকে, একটা পাত্রের ভিতরে রাখতে হয়। তাহলে আমরা যেটা করতে পারি, আমি এখানে লিখলাম টেক্সট ইকুয়াল টু, অর্থাৎ টেক্সট অ্যাসাইনমেন্ট অপারেটর ফাইল ডট রিড মেথড। এই রিড মেথড সে কি করেছে, এই ফাইলের ভিতরে যে ফাইলটি আমরা ওপেন করেছিলাম, এই যে student.txt নামে ফাইলটি, সেই ফাইলটিকে আমরা রিড করলাম রিড মেথডের মাধ্যমে। রিড করে সেটাকে রাখলাম টেক্সট ভেরিয়েবলের কাছে। ওকে, আচ্ছা, আমরা এতটুকু বুঝতে পেরেছি কিনা একটু রেসপন্স করবেন। জি 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 স্যার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তো এখন আমরা কি করতে পারি, তাহলে যে টেক্সট ভেরিয়েবলের ভিতরে কি আছে একটু রেসপন্স করেন তো। টেক্সট ভেরিয়েবলের ভিতরে কি আছে, টেক্সট ভেরিয়েবলের ভিতরে আমার ওই student.txt রিড অবস্থায় আছে নাকি? আচ্ছা, তাহলে এখন যদি আমি এটাকে প্রিন্ট করে দেই যে প্রিন্ট ভাই তুমি আমার এই প্রিন্ট ইন্টারপ্রেস করলাম ফার্স্ট ব্র্যাকেট, এখন আমি বলবো প্রিন্ট ভাই তুমি আমার ওই টেক্সট ভেরিয়েবলের কাছে একটি ফাইল আছে ওপেন অবস্থা মানে রিড অবস্থায়, তুমি সেটাকে আমাকে একটু দেখাও। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি যখন এটাকে রান করব দেখবেন এই যে নিচে এই দেখেন এখানে চলে আসছে এমডি হাফিজুল ইসলাম, ফোন নাম্বার, ইমেইল, অ্যাড্রেস, কি চলে আসছে না ওই ডাটাগুলো চলে আসছে? জি হ্যাঁ, আচ্ছা, এই ডাটাগুলো কি আমি কি এই ক্লাস নাম্বার 7 এ কোথাও লিখেছিলাম? বলেন তো একটু। না আমি না কিন্তু কোথাও লিখি নাই। তাহলে এই ফাইলটি মানে এই ডেটাগুলো কোথায় আছে? নিউ TXT ফোল্ডারে txt ফাইলের ভিতরে আছে, তাই না? তো আমি সেটা কিন্তু পাইথন ক্লাসের ভিতরে মানে পাইথন ফাইলের ভিতরে আমি কিন্তু ওই ফাইলটিকে যে student.txt নামে যে ফাইলটি আছে সেটাকে আমি ওপেন করে আমি কিন্তু সেটাকে রিড করলাম। এখন আপনি কিন্তু এখানে কোনো কিছু লিখতে পারবেন না, অনলি রিড করতে পারবেন, কারণ আমরা এটাকে রিড অবস্থায় ওপেন করেছি এবং আমরা এটাকে রিড করেছি পরে, মানে আমরা এটাকে শুধুমাত্র পড়তেছি। ঠিক আছে, তো তো এভাবে আপনি যে কোনো ফাইলকে ওপেন করতে পারবেন না রিড অবস্থায়? জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আমরা পারবো, তাই না? ওকে, তাহলে আমরা তো এখন রিড করতে পারলাম। আমি চাচ্ছি এখন আমি এটাকে রাইট করব। কি করব এটাকে?
রাইট করব। আচ্ছা, রাইট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা এই যে উপরে আমরা এই ফাইলটিকে ওপেন হ্যালো করছিলাম কোন অবস্থায়, যে শুনতে পাচ্ছি বলেন রিড কোন রিড অবস্থায়? অবস্থা ওকে, তো আমরা এটাকে রিড অবস্থা ওপেন করেছিলাম, তাহলে এখন আমরা রাইট করব, তাহলে আমাদেরকে রাইট অবস্থা ওপেন করতে হবে। তাহলে এখানে লিখতে হবে কি ডব্লিউ, কি লিখতে হবে ডব্লিউ লিখতে ডব্লিউ হবে। তারপরে এই যে রিড, একটা রিড মেথড একটা ব্যবহার প্রশ্ন করেছিলাম, এখন আমরা এখানে কি করব, আমাদের রাইট নামে একটি মেথড আছে, রাইট নামে, তাহলে সেই রাইট নামে যে মেথড আছে সেটাকে এখন লিখতে হবে, সো ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তো এখন কি করলাম, এখানে রাইট মেথড ব্যবহার করলাম। তারপরে এখন তাহলে আমরা কি রাইট করতে চাই, আমাকে কিছু লিখতে হবে না? তাহলে এই যে রাইট মেথডের ভিতরে আমি এখন এখানে কোটেশন ব্যবহার করে আমি এখন এখানে লিখতে পারি, কি লিখতে পারি মনে করেন, হ্যাঁ আমি এখানে লিখলাম যে মেন্টর, হ্যাঁ একটা জাস্ট স্ট্রিং দিলাম, মেন্টর কি পাইথন উইথ জ্যাঙ্গো, ঠিক আছে, পাইথন উইথ জ্যাঙ্গো। জাস্ট আমি যাচ্ছি কি এই লেখাটুকু আমি রাইট করব, কোথায় রাইট করব, এই স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলের ভিতরে। ওকে, তাহলে দেখেন আমি এটাকে অবশ্যই রাইট অবস্থা ওপেন করতে হবে এবং এটাকে রাইট করতে হবে। যখন আমি রাইট করব তখন আমার এগুলো কি করবে, সে লিখে দিবে আমার ওই স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলের ভিতরে। আচ্ছা, আমি এটাকে এক্সিকিউট করার আগে আমি একটু চলে যাব স্টুডেন্ট ফাইলের ভিতরে, আসার পর আমি একটু এগুলোকে কপি করে নিচ্ছি, কারণ কপি করতেছি এই জন্য আমি যখন এটাকে রান করবো বা এক্সিকিউট করবো তখন এই লেখাগুলো থাকবে না। ঠিক আছে, কেন থাকবে না সেটা আমি আলোচনা করব। ওকে, আমি এখন চলে আসলাম আবার ক্লাস পাইথন ফাইলে। আমি এখন এটাকে রান করছি, রান করার পর আমার এখানে কোনো কিছু আসছে না, শুধুমাত্র আসছে 26। 26 মানে হচ্ছে 26টি ক্যারেক্টার আমার ওখানে লেখা হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি চলে যাই আমাদের স্টুডেন্ট ফাইলের ভিতরে, এই দেখেন আমার এখানে অনলি ম্যানচোর পাইথন উইথ জ্যাঙ্গো এতটুকুই লেখা আছে। আমি কি এখন এই যে স্টুডেন্ট ফাইলের ভিতরে কি আমি এগুলো কি টাইপ করেছি, নাকি আমার ওই ক্লাস নাম্বার 7 রান করার পরে এখানে এটা লেখা আসছে? রান করার রান পরে করার পর এটা লেখা আসছে, এবং আগের যেই লেখাগুলো ছিল সেগুলো কিন্তু সব সে মুছে ফেলেছে, তাই না? সবগুলো সে কি করছে, মুছে ফেলেছে। মুছে গেছে আচ্ছা দেখেন আমি আগের অবস্থায় নিয়ে আসলাম, এগুলো হচ্ছে আমাদের আগের লেখা ছিল। এখন আমি চলে যাব ক্লাস নাম্বার 7-এ। 7-এ আসার পর আমি যদি এখন এটাকে রান করি, রান করলে আমি চলে যাব এখন স্টুডেন্ট ফাইলের ভিতরে। এই দেখেন আগের লেখাগুলোকে সে মুছে ফেলে সে কিন্তু কি করছে, সে আমি ওই যে একটা স্ট্রিং দিয়েছিলাম রাইট মেথডের ভিতরে, সে ওইটাকে লিখে দিয়েছে। এটা হচ্ছে রাইট মেথডের কাজ। ওকে, আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া আমরা চাচ্ছি যে আমার আগের লেখাটুকু থাকবে, আমি তার সাথে এডিট করব বা অ্যাড করব, কি করব, যে আমার এডিট এখানে অথবা যেই অ্যাডস লেখাগুলো আছে, এই যে আমার আগের যে লেখাগুলো আছে আমার এগুলো এখানে থাকবে, কিন্তু আমি চাচ্ছি যে আমার নিচের লাইনে আমার ওই যে ম্যানচোর পাইথন উইথ জ্যাঙ্গো এই লেখাটা আমার নিচের লাইনে এসে আসবে। ঠিক আছে, তো এটাকে করার জন্য আমরা কি করতে পারি, আমি এখন আবার চলে যাব ক্লাস নাম্বার 7-এ। যাওয়ার পর এই যে আমরা এখানে লিখেছিলাম ডব্লিউ, ডব্লিউ কেন লিখেছিলাম, এটাকে অনলি রাইট করার জন্য। তারপর আমরা আবার এখানে আর লিখেছিলাম, সেটা কেন, অনলি রিড করার জন্য। জিট করার জন্য এখন আমরা হ্যাঁ চাচ্ছি, এগুলা হ্যাঁ ডব্লিউ আর আর যে লিখতেছি এটা কি ভাইয়া বিল্ট ইন হ্যাঁ, আপনি রিড করতে বিল্ট হলে ইন আপনাকে আর এর মানে রিডের প্রথম অক্ষর লিখতে হবে আর আর, ঠিক আছে, রাইট করতে হলে প্রথম অক্ষর লিখতে হবে ডব্লিউ। তাহলে পাইথন বুঝতে পারে যে আপনি এটা রিড করার জন্য ওপেন করেছেন অথবা রাইট করার জন্য ওপেন করেছেন। ঠিক আছে, ওকে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এখন আমরা চাচ্ছি যে আমরা আমাদের যে লেখাগুলো থাকবে তার সাথে অ্যাড করবে, মানে আপডেট করবে, ওই লেখাটাও থাকবে তার সাথে কি করবে, আপডেট করবে বা অ্যাড করবে, আমরা ওটা থেকে রিপ্লেস করব না। হ্যাঁ, তাহলে এটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা করতে পারি অ্যাপেন্ড, কি করতে পারি, অ্যাপেন্ড করতে পারি। তাহলে আমরা এখানে লিখবো এ, ঠিক আছে, যখন এ লিখবো তখন পাইথন বুঝতে পারতেছে যে তাকে অ্যাপেন্ড করতে বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা এখন কি করতে পারি, এই যেখানে রাইট আমরা সেটা লিখতে পারি নো প্রবলেম। যখনই সরি, এই যে রাইটের পরিবর্তে আমরা এখন এখানে অ্যাপেন্ড মেথড ব্যবহার করব, কি মেথড ব্যবহার করব, অ্যাপেন্ড অ্যাপেন্ড। আচ্ছা আমি এটাকে একটু কাট করে নিচ্ছি, আমি এখন এখানে লিখবো ডট রাইট। আচ্ছা রাইট মেথডটাই ব্যবহার করি, হ্যাঁ রাইট মেথড ব্যবহার করলে হওয়ার কথা। আচ্ছা, তাহলে ফাইল ডট রাইট, তাহলে রাইট মেথডই ব্যবহার করছি এখানে। কিন্তু আমরা যখন এখানে অ্যাপেন্ড লিখলাম, অ্যাপেন্ড যখন লিখবো তখন সেইটাকে যখন রাইট করব তখন সে অ্যাড করে দিবে, কিন্তু আগের লেখাগুলো সে আর মুছবে না। ঠিক আছে, আচ্ছা আর এখানে যেটা করতে পারি আমরা, আমরা এখানে এসকেপ সিকোয়েন্স ব্যবহার করতে পারি, যেভাবে আমরা ব্যাকস্ল্যাশ যদি এন ব্যবহার করি এখানে, হ্যাঁ কোন লেখা, এই যে এই লেখার আগে কেন ব্যবহার করব। আচ্ছা আমি যেটা চলে যাই স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলের ভিতরে। আচ্ছা দেখেন
আমরা এই লেখাটি চাচ্ছি যে সে নতুন লাইন তৈরি করে সে নিচের লাইনে লিখবে, রাইট? আমরা তো এটাই চাচ্ছি যে সে কি নতুন লাইনে সে নতুন লাইন তৈরি করবে, অর্থাৎ সে নিচের লাইনে চলে আসবে, নতুনটি লাইন তৈরি করবে, তারপর সেটাকে ওখানে অ্যাড করবে। কিন্তু এখন আমি যদি লেখা শুরু করি তাহলে কিন্তু এই পাশ থেকে লেখা শুরু হয়ে যাবে না? পাশ থেকে লেখা শুরু হয়ে যাবে। আমি পাশ থেকে লেখাটি শুরু করব না। আমি চাচ্ছি আমার কার্সর এখন এখানেই আছে। এখান থেকে নতুন লাইন তৈরি করে সে নিউ লাইন, অর্থাৎ সে নিচের লাইন থেকে সে লিখবে। এই নিচের লাইন থেকে লেখার জন্য আমাদের পাইথনে কিছু এসকেপ সিকোয়েন্স আছে, অর্থাৎ ট্যাব, তারপর ব্যাকস্ল্যাশ, হ্যাঁ, তারপর আপনার হচ্ছে নতুন লাইন, এরকম অনেকগুলো এসকেপ সিকোয়েন্স আছে। একটু গুগলে সার্চ করবেন যে এসকেপ সিকোয়েন্স ইন পাইথন, দেখবেন অনেকগুলো চলে আসবে। ঠিক আছে? তো আমি যেটা করব, আমি চাচ্ছি যে আমার এই এতটুকু লেখা সম্পূর্ণ কি করবে, সে নতুন লাইন তৈরি করবে। তাহলে কোন জায়গা থেকে সে নতুন লাইন তৈরি করবে? এই শুরু থেকে। তাহলে আমি এখন এখানে লিখতে পারি ব্যাকস্ল্যাশ এন। ব্যাকস্ল্যাশ এন লিখলে আপনার এই লেখার সাথে এটা আসবে না, কারণ এগুলো হচ্ছে এসকেপ সিকোয়েন্স, এগুলো প্রিন্ট করবে না, এগুলোর কাজগুলো প্রিন্ট করবে। কিন্তু আবার যদি এখানে লেখায় ভুল হয় তাহলে কিন্তু আবার সেটা প্রিন্ট করে ফেলবে, তখন সেটা স্ট্রিং আকারে রূপ নিবে। ঠিক আছে? এখন যেটা করবে যে ব্যাকস্ল্যাশ এন দেওয়ার কারণে সে এখন একটা নতুন লাইন তৈরি করবে, দেন তারপরে লেখাগুলো সে প্রিন্ট করবে। আচ্ছা, আমি এটাকে তাহলে ডিলিট করে দিচ্ছি। এখন আমি যদি এটাকে রান করি, রান করলে আমার এখানে আসছে অনলি 27। ওকে, আমি এখন চলে যাবো যে স্টুডেন্ট ফাইলের ভিতরে। এই যে দেখেন আমার নিচের লাইনে নতুন লাইন তৈরি করে সেই লেখাটি এখানে লিখে দিয়েছে। সবাই কি বুঝতে পেরেছে? সবাই বুঝতে পেরেছেন এতটুকু? ইয়েস। হ্যালো, যে শুনতে পাচ্ছি, বলেন কি সমস্যা? যেখানে রাইট লেখছেন ওইখানে অ্যাপেন্ড দিলেও কি সেম কাজ করবে? না, অ্যাপেন্ড নামে কোনো মেথড নেই এখানে, দেখতে পাচ্ছি যেটা। ঠিক আছে? স্টুডেন্ট ডট টেক্সট ফাইলটা যে তৈরি হলো ওইটাকে আমরা ফোল্ডারের ভিতর না তৈরি করে আলাদা তৈরি করতে পারবো না? যেমন ক্লাস 7 একটা ফাইল। ওকে, এই যে পাশাপাশি হ্যাঁ, এই যে পাশাপাশি আমি এটা তাহলে এটা মুভ করে নিয়ে আসলাম এখান থেকে টেনে ধরে। ঠিক আছে, যে টেনে ধরে নিয়ে আসলাম। এখন আমি যদি চলে যাই ক্লাস নাম্বার 7, এই যে ক্লাস নাম্বার 7 এ চলে আসলাম। যদি এখন এটাকে আমি রান করতে চাই, এই দেখেন রান করলাম, তাহলে সে আমাকে এরর দেখাবে। অর্থাৎ সে বলতেছে কি বলছে, আচ্ছা সে তো রাইট করেছে, নতুন ফাইল তৈরি করে এনেছে ওখানে অটো। হ্যাঁ, নতুন ফাইল তৈরি করছে, কিন্তু আচ্ছা আমি যদি এই দেখেন আমার এখানে কিন্তু কোনো কিছু নাই, দেখছেন? কিন্তু এই ফাইলটা তো সে ওপেনই করবে না, কারণ তার লোকেশন তো ঠিক নেই। একটু ওয়েট। আচ্ছা আচ্ছা, আমাদের যে নিউ ফাইলের ভিতরে কিন্তু আমাদের একটা ফাইল কিন্তু এখনো আছে, দেখছেন? ওই ফাইলটা সে কিন্তু কাউন্ট করছে লোকেশন অনুযায়ী, তাই না? তাহলে আমি এটাকে যেখান থেকে কেটে ফেলতেছি। ওকে, এটা আমি কেটে ফেললাম, ডিলিট করে দিলাম। তাহলে আমার নিউর ভিতরে কিন্তু কোনো স্টুডেন্ট নামে কোনো ফাইল নেই। আছে কোথায়? এই যে এখানে। তখন তো নিউটা বাদ দিতে হবে না? হ্যাঁ, এই নিউটা বাদ দিতে হবে। দেখেন এখন আমার নিউ যদি থাকে তাহলে কি অবস্থায় হয়, আমি রান করলে তখন আমার এরর আসবে। আচ্ছা, অটো ফাইল নিচ্ছে সম্ভবত, ক্যাচ করে ধরে আছে পাইথন ফ্রি ক্লাস নাম্বার 7। পাইথনে রাইট দিলে যদি ফাইল থাকে, না ফাইল থাকলে ফাইল ক্রিয়েট করে নেয়। রাইট, রাইট। হ্যাঁ, ফাইল অটো ক্রিয়েট করে নিচ্ছে। এই দেখেন আমার এখানে অটো ফাইল সে ক্রিয়েট করে ফেলেছে। ওকে, আচ্ছা, তো এখন যেটা করব আমরা, এই যে আমি যদি এই ফোল্ডার যদি কেটে ফেলি, এখান থেকে ফোল্ডারটা কেটে ফেললাম। ঠিক আছে? আচ্ছা, এখন রান করলে ফোল্ডার তৈরি করবে না, ফোল্ডার সে তৈরি করবে না। এটা ভালো মতো খেয়াল করেন। এখন কি সেই এরর দিয়েছে যে ফাইল নট ফাউন্ড এরর। সে কি করতেছে? ফাইল নট ফাউন্ড এরর, অর্থাৎ নো সার্চ ফাইল অর ডিরেক্টরি। আপনার এই ডিরেক্টরিতে কি নাই? এই নামে কোনো ফাইল নেই। ঠিক আছে? তাহলে সে কি এই ফাইলটা সে কিন্তু এখন খুঁজে পাচ্ছে না। তো খুঁজে না পাওয়ার কারণে এখন আমরা কি করব, তাহলে অবশ্যই আমাদেরকে এই এক্সাক্ট এই লোকেশন আমাদেরকে দিতে হবে, তাই না? ওকে, তো আমরা যেটা করতে পারি এখন, ওই তাহলে নিউয়ের অবশ্যই জায়গায় আমাদেরকে যদি আমরা নিউটা কেটে ফেলতে হবে। ঠিক আছে? তাহলে এখন আমাদের student.txt নামে যে ফাইলটি আছে এটা কিন্তু এখন সে খুঁজে পাচ্ছে, খুঁজে পাইলে সে কিন্তু এটাকে ওপেন করতে পারবে বা রাইট করতে পারবে। এই দেখেন এটা ওপেন করলাম। এখন যদি এখানে চলে যায় তাহলে সে কি আবার নতুন একটি লাইন তৈরি করেছে। উপরে একটা লাইন ছিল, সে আবার নতুন করে লাইন তৈরি করেছে। ওকে, ফোল্ডার তৈরি করা ছাড়াও করা যাবে? হ্যাঁ, অবশ্যই। অর্থাৎ আমি ফোল্ডার তৈরি করেছি এই জন্যই যে আমি দেখিয়েছি আপনার এই ফাইলটি যে জায়গায় থাকবে আপনার ওই লোকেশনটি এখানে দিতে হবে। আচ্ছা, ঠিক আছে? ওই লোকেশনটা কি আপনার এখানে লিখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা দেখলাম ফোল্ডার ক্রিয়েট করে নেওয়া ভালো আমার মতে। হ্যাঁ, সেটা তাহলে একটা সেপারেট থাকলো আর কি। ঠিক আছে? কারণ পরবর্তী প্রজেক্ট করতে গেলে তো আমাকে ফোল্ডারই করতে হবে। ফোল্ডারই করতে হবে।
আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মানে আমরা দেখলাম যে কিভাবে একটি ফাইলকে আমরা ওপেন করতে পারি। এখন কথা হচ্ছে দেখেন আমরা একটু আগে একটা সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু আমি সেটা খেয়াল করি নাই। এটা হচ্ছে আমাদের এক ভাই বলে দিয়েছেন, মানে আপনারা মনে করে দিয়েছেন। আপনাকে থ্যাংক ইউ ভাইয়া। তো এই যে আমরা যেই ফাইলটি এখানে লিখবো, যদি ওই নামে কোনো ফাইল না থাকে এখানে, দেখেন আমি তো এখানে যে একটি টেক্সট ফাইল ওপেন করেছিলাম, তাই না? মানে বা রাইট করেছিলাম। তো আমরা যদি এখন এখানে একটা HTML ফাইল রাইট করতে চাই, দেখেন আমি তো এখানে লিখে দিচ্ছি student.html, student.html ফাইল। দেখেন আমাদের এখানে HTML ফাইল আছে কিনা কোনো? আমাদের এখানে কিন্তু HTML ফাইল নেই। নাই। ওকে, তাহলে আমি তো এখন এখানে নাম দিলাম student.html। হ্যাঁ, তাহলে আমি এটাকে অ্যাপেন্ড করব এবং এটাকে রাইট করব সেখানে। তাহলে এখানে কি রাইট করব? তাহলে এখানে অবশ্যই এগুলো তাহলে লেখা যাবে না, যেহেতু HTML ফাইল। আমরা এখানে লিখতে পারি, মনে করেন যে লেস দ্যান h1 গ্রেটার দ্যান, তারপর এখানে লিখতে পারি আমার নামটা লিখে দিচ্ছি এমডি হাফিজুল ইসলাম। ওকে, তারপর আবার কি লেস দ্যান স্ল্যাশ h1 গ্রেটার দ্যান, এটা ক্লোজিং করলাম। মানে HTML লেখার নিয়ম কি ট্যাগের সাহায্যে, তাই না? আমরা এটা দেখে শিখবো ইনশাআল্লাহ। তো HTML লিখতে হয় ট্যাগের সাহায্যে। তো আমি এখানে h1 ট্যাগ ব্যবহার করলাম, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো তার ভিতর আমি কি করলাম, একটি নেম লিখলাম, একটি টেক্সট লিখলাম। এটা আমাদের HTML ফাইলে কি করব, আমরা ওপেন করব। ঠিক আছে? তো দেখেন আমার এই নামে কিন্তু কোনো কি নাই, কোনো ফাইল কিন্তু আমার এখানে নেই। কিন্তু যখন আমি এটাকে রান করব, তখন দেখবেন আমার এই নামে একটি ফাইল এখানে অটোমেটিক তৈরি হয়ে যাবে। ঠিক আছে? আমি এটাকে রান করলাম। রান করার পর এই যে দেখেন এখানে student.html নামে একটি ফাইল আমাদের এখানে অটো তৈরি হয়ে গেছে বা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা এটাকে যদি ওপেন করি, ওপেন করলে এই দেখেন আমাদের ওইটা কিন্তু রাইট হয়েছে এখানে। ওকে, এটা কিন্তু আবার কাজ করবে যদি আমি এটাগুলো একটু মিনিমাইজ করি। মিনিমাইজ করে যদি এখন আমি চলে আসলাম এই যে এখানে এই যে student.html ফাইল, যদি আমি এটাকে ওপেন করি, এই দেখেন এমডি হাফিজুল ইসলাম, এটা কিন্তু আমাদের ব্রাউজারে ওপেন হয়েছে এই ফাইলটা। বুঝতে পেরেছি এতটুকু? জি, বুঝতে পারছি। তাহলে আমরা এইভাবে কি করতে পারি, আমরা এইভাবে যে কোনো ফাইলকে রিড করতে পারি এবং রাইটও করতে পারি। ওকে, তাহলে আমি এটাকে ক্লোজ করে দিলাম এইটাকে। ওকে, এখন চলে যাব ভিজুয়াল স্টুডিওতে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে কোনো ফাইলকে ওপেন করতে হয় এবং সেটা রিড করতে হয় এবং রাইট করতে হয়। তাহলে আমরা নতুন একটি ফাংশনের নাম শিখলাম, সেটা হচ্ছে ওপেন ফাংশন। এবং আমরা কিছু মেথড দেখলাম, এটা রিড মেথড, এটা কি রাইট মেথড। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটাকে একটু কমেন্ট করে রাখছি। আচ্ছা, এখন এখন আমরা কি শিখবো? এখন আমরা শিখবো এরর ভিএস এক্সেপশন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই এররটা কি? আমরা দেখেছি অনেক সময় অনেক এরর আসে। অনেক সময় কি আসে? অনেক এরর আসে। এই এরর গুলোকে আমাদেরকে হ্যান্ডেল করা জানতে হবে, যে আমরা কিভাবে এই এরর গুলোকে হ্যান্ডেল করতে পারি। এরর গুলোকে আমরা কি করতে পারি? আমরা এরর গুলোকে কিভাবে হ্যান্ডেল করতে পারি। ওকে, এই হ্যান্ডেল করা আমাদেরকে জানতে হবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি পাইথন লাইন বাই লাইন এক্সিকিউট করে। পাইথন কি করে? সে লাইন বাই লাইন এক্সিকিউট করে। অর্থাৎ সে প্রতিটা লাইন বাই লাইন সে এক্সিকিউট করবে। প্রথমে আপনার এই যে ফার্স্ট লাইন সে এক্সিকিউট করবে, দেন নেক্সট লাইনে এক্সিকিউট করবে, দেন নেক্সট লাইনে এক্সিকিউট করবে। এভাবে সে কি করে? সে লাইন বাই লাইন এক্সিকিউট করে। এই যে লাইন বাই লাইন যে সে এক্সিকিউট করে, এটা ক্ষেত্রে যখন হয়, মনে করেন যে আপনি এখানে অনেকগুলো লাইন প্রোগ্রাম করেছেন। এখন আপনার দ্বিতীয় নাম্বার লাইনে একটা ভুল আছে বা একটা এরর আছে। সে যদি দ্বিতীয় নাম্বার লাইনে কোনো একটা এরর পায়, তাহলে কিন্তু সেই নেক্সট লাইনগুলো সে কিন্তু আর এক্সিকিউট করতে পারবে না। তখন আপনার প্রোগ্রাম কিন্তু এই জায়গাতেই কিন্তু থেমে যাবে। তখন আপনার প্রোগ্রাম কি হবে না, আর নিচে কিন্তু চলতে পারবে না। ঠিক আছে? এখন দেখা যাচ্ছে আপনার একটা ভুলের কারণে আপনার এখানে যদি অনেক ফাংশন যদি লেখা থাকে, আপনার সবগুলো কিন্তু এখন এররের সম্মুখীন হয়ে গেছে। ওকে, আপনাকে আগে এরর সলভ করতে হবে, দেন আপনাকে এরপর থেকে কি আপনাকে এক্সিকিউট করতে হবে বা রান করতে হবে। তাছাড়া কিন্তু আপনার নিচের ফাংশনগুলো কিন্তু সে কল করবে না বা এক্সিকিউট করবে না। ওকে, তো এই জন্য যেটা করতে হয়, আপনার এখানে একটা এরর আসতে পারে বা একটা এরর হতে পারে। আপনি যদি সেই এররটাকে যদি আপনি হ্যান্ডেল করেন, তো সেক্ষেত্রে যদি আপনি এটাকে কি করেন, হ্যান্ডেল করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে যদি কোনো একটা এরর হয়, এরর হলেও আপনার নিচের লাইনগুলো কিন্তু সে এক্সিকিউট করবে। নিচের লাইনগুলো সে কি করবে? এক্সিকিউট করবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি? আমরা এটাকে কমেন্ট করে ফেললাম। আচ্ছা, এখন আমরা প্রথমে কিছু এরর দেখে আসি। প্রথমে কি আমরা কিছু এরর দেখে আসি। তো এরর গুলো কিরকম হতে পারে একটু খেয়াল করবেন। দেখেন, এরকম এরর হতে পারে, আপনি এখানে লিখলেন
ইনপুট ফাংশন ব্যবহার করছি আমরা, ইনপুট ফার্স্ট ব্র্যাকেট, আমি এখানে একটি মেসেজ দিচ্ছি যে ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার, ওকে, ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার ইকুয়াল টু, ওকে, একটি নাম্বার এখানে আমি দিলাম। আচ্ছা, তো আমি এখন এখানে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, রেজাল্ট নামে, তারপর আচ্ছা রেজাল্ট ইকুয়াল টু, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মনে করেন আমি এখানে লিখলাম 10, তারপর হচ্ছে ডিভিশন, তারপর লিখলাম সরি এই যে ইনপুট যে আমরা নিলাম আমাদেরকে অবশ্যই এটাকে একটা ভেরিয়েবল ভিতরে রাখতে হবে, আমি এ নামে একটা ভেরিয়েবলে অ্যাসাইন করলাম। এখন এই ভেরিয়েবলটা আমি এখানে দিয়ে দিলাম, খেয়াল করবেন আমি এখানে লিখলাম কি 10, এখানে এখানে এ দিলাম কারণ হচ্ছে আমি এখানে যেই সংখ্যাটা আমি ইনপুট দিব ওই সংখ্যা দ্বারা ভাগ করব 10কে, ভাগ করে কি করব রেজাল্ট ভেরিয়েবলের কাছে রাখবো, তারপর আমি এটাকে প্রিন্ট করে দিব, ঠিক আছে, এটাকে আমি প্রিন্ট করে দিলাম ফার্স্ট ব্র্যাকেট, কাকে প্রিন্ট করে দিব রেজাল্টকে প্রিন্ট করে দিব। আচ্ছা, এখন যদি আমি এটাকে রান করি, রান করলে সে বলতেছে যে ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার, মনে করেন আমি এখন এখানে দিলাম কত, মনে করেন 2, কি দিলাম 2 দিলাম। আচ্ছা, এই যে 2 দেওয়ার কারণে এখন যেটা হবে সে কিন্তু এখন এই 2 দ্বারা এটাকে ভাগ করবে। আচ্ছা এখন বলেন তো এখন আসলে আমি যখন এটাকে রান করব তখন সে 2 দ্বারা ভাগ করবে নাকি কোনো এরর আসবে, বা এরর আসলে সেটা কোন ধরনের এরর আসবে বলতে পারবেন কেহ? সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর আসতে পারে নাকি? হ্যাঁ, আচ্ছা একজন বলছে, আপনারা বলেন তো এখানে কি এরর আসবে নাকি এটাকে ভাগ করবে, ভাগ করে আমাকে সে রেজাল্ট দিবে? স্ট্রিং আকারে ইনপুট আসলে স্ট্রিং আকারে আসে, যার কারণে এটা ভাগ হবে না। রাইট, স্ট্রিং দিয়ে কি করা যাবে না, ভাগ করা যাবে না, তাহলে আমাদের এখানে একটা এরর আসবে। তাহলে আমি একটু দেখি আসলে কি এরর আসে, রান করলাম, এই দেখেন আমার এখানে বলতেছে টাইপ এরর, কি বলতেছে টাইপ এরর বলতেছে, কারণ হচ্ছে আনসাপোর্টেড কি অপারেন্ট টাইপস আর ফর ইন্ট এন্ড স্ট্রিং, অর্থাৎ আপনার প্রথমে আছে ইন্টিজার নাম্বার এবং এখানে কি আছে কি স্ট্রিং নাম্বার, এখন স্ট্রিং নাম্বার হওয়ার কারণে সে কিন্তু এটাকে কি করতে পারছে না, সে কিন্তু এটাকে মানে ভাগ করতে পারছে না, যার কারণে সেখানে টাইপ এরর দেখাচ্ছে। ওকে, আচ্ছা আচ্ছা তাহলে আমরা এই একটা এরর দেখলাম, এটা কোনটা কি এরর, এটা টাইপ এরর। আচ্ছা এখন আমি এটাকে একটু আমি যদি এটাকে একটু কপি করি, কপি করার পর এটাকে আমি কমেন্ট করে আমি নিচে আবার সেম লেখাটা সেম প্রোগ্রামটাকে আমি কপি পেস্ট করলাম এখানে, আমি না লিখে ওইটা কি পেস্ট করলাম। আচ্ছা এখন এই এররটাকে সলভ করার জন্য আমি এটা কেটে দিচ্ছি, এই এররটাকে সলভ করার জন্য আমরা কি করতে পারি, এখানে আমি কিন্তু এটা দেখিয়েছিলাম টাইপ কাস্টিং এ, তাই না? তো আমি এখানে ইন্ট ফাংশন ব্যবহার করতে পারি, ইন্ট ফার্স্ট ব্র্যাকেট ওপেন, এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওকে। আচ্ছা এখন যদি আমি এটাকে রান করি, রান করলাম, এখন বলতেছে ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার, আমি যখন এখানে 2 দেই তখন দেখবেন আমার এটা কিন্তু ভাগ করতে পারবে, এখন সে 5.0 এটা আমাকে রেজাল্ট দিয়েছে। সবাই এতটুকু বুঝতে পেরেছি? হ্যাঁ, জি আচ্ছা এখন দেখেন এটাকে, এখন এটাকে কিন্তু আমরা এখন এরর আবার করতে পারি, যে কিভাবে দেখেন, আমি আবার এটাকে রান করলাম, রান করার পর আমি যে ইন্টার ইয়োর ফার্স্ট নাম্বার আমি এখন এখানে দিলাম 0, কি দিলাম 0 দিলাম, এখন এন্টার প্রেস করলাম, এই দেখেন একটা এরর আসছে, এখন 0 ডিভিশন এরর, কি আসছে 0 ডিভিশন এরর, এখানে কি বলছে ডিভিশন বাই 0, ডিভিশন বাই কি 0, অর্থাৎ আপনি 0 যেখানে যে 0 ডিভিশন এরর, অর্থাৎ আপনার এখানে আপনি এখানে ভাগ করেছেন 0 দ্বারা, এই যে আমরা এখানে 0 ইনপুট দিয়েছিলাম নাম্বার, তাই না? তা 0 দ্বারা কি ভাগ করা যায়, 0 দ্বারা কিন্তু ভাগ করা যায় না, 0 দ্বারা ভাগ আমি কিন্তু যে একটা সংখ্যা দিয়েছিলাম 0, সে কিন্তু আমাকে একটা এরর দিয়েছে 0 ডিভিশন এরর। এখন এই যে একটা এরর যে আসছে, এখন নিশ্চিত আমার কয়েক হাজার যদি প্রোগ্রামিং লাইন থাকে তাহলে সেগুলো কিন্তু সে এক্সিকিউট করতে পারবে না, আপনাকে আগে এটাকে সলভ করতে হবে, দেন আপনাকে সামনে আগাতে হবে। তাহলে আমি যদি এখন এটাকে এভাবে করে দেই তাহলে এখন ইউজার তো সে 0 দিতেও পারে নাকি, আমি যদি ইউজারের কাছে এটা ছেড়ে দিই যে ইউজার ভাই তুমি একটা ইনপুট দিবা, তারপর তুমি এটা রেজাল্ট তুমি দেখতে পারবা নাকি, হ্যাঁ? কিন্তু এখন যে সেই ইউজার তো সে দুষ্টুমি করে হোক অনিচ্ছাকৃত ভাবে হোক যেভাবে হোক সে কিন্তু 0 প্রেস করতে পারে, তখন আমার এখানটা এরর আসতে পারে না, আমার এখানে কিন্তু এরর আসতে পারে। তো এরর আসলে তখন কিন্তু কি, তখন কিন্তু এই সমস্যাটা হবে, তখন আপনার সমস্ত প্রোগ্রাম সব কিন্তু কি এক্সিকিউট করা কিন্তু সে বন্ধ করে দেবে। ওকে, আচ্ছা তাহলে এখানে দেখলাম কোন এরর, এখানে আমরা দেখলাম 0 ডিভিশন। 0 ডিভিশন এরর, আমরা প্রথমে দেখেছি এই যে এটা, আমরা এটাকে দেখেছি 0 টাইপ এরর, আমরা এটাকে দেখেছি কি 0 ডিভিশন এরর। ওকে, আচ্ছা তাহলে আমি এটাকে কমেন্ট করে রাখলাম। তারপর আমরা একটা এরর দেখি,
কি এরর দেখা যায়, কি এরর দেখতে পারি, এরর না, আচ্ছা একটা এরর দেখি কেমন। আমি এ নামে একটা ভেরিয়েবল দিলাম, আমরা এখন একটা ইন্ডেক্স টাইপের এরর দেখে আসি। ইন্ডেক্স টাইপের এরর, আমরা টাইপ এরর দেখলাম, জিরো ডিভিশন এরর দেখলাম, এখন দেবো কি একটা ইন্ডেক্স টাইপের এরর। অর্থাৎ আমি কিন্তু জাস্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, এভাবে কিন্তু আরো অনেক টাইপের কি এরর আপনারা খেতে পারেন বিভিন্ন কাজের পারপাসে। তো যে এরর গুলো দেখবেন ওই এরর গুলো কি করবেন আপনারা হ্যান্ডেল করবেন। হ্যান্ডেল করলে তাহলে আপনার ওইখানে যদি ওই টাইপের এরর যদি আসে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই অতটুকু সে স্কিপ করে তারপর নেক্সট লাইন গুলো কিন্তু সে কি করবে, এক্সিকিউট করবে। ওকে, তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমি এ নামে একটা ভেরিয়েবল লিখলাম, তারপর একটা স্ট্রিং দিলাম, আমি এখানে লিখলাম ইজি কোডিং। আচ্ছা, এই যে আমি এখানে এ ভেরিয়েবলের ভিতরে কি অ্যাসাইন করলাম, ইজি কোডিং একটা স্ট্রিং, তাই না? এটা কি একটি স্ট্রিং টাইপের ডেটা না? এটা কিন্তু জি কি একটি স্ট্রিং টাইপের ডেটা, আমি এটাকে অ্যাসাইন করলাম এ ভেরিয়েবলের ভিতরে। ওকে ফাইন, এখন আমি এটাকে কি করব, এটাকে প্রিন্ট করব। কি করব, প্রিন্ট করব ফার্স্ট ব্র্যাকেট এ ভেরিয়েবলের কাছ থেকে আমি প্রিন্ট করব যে এ ডট থার্ড ব্র্যাকেট অর্থাৎ লিস্ট, মানে আমি ইন্ডেক্স নাম্বার ধরে আমি এটাকে এখন প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে এখন আমি এটাকে বলতে পারি যে তুমি এখন 3 নাম্বার ইন্ডেক্সটা তুমি আমাকে কি করো, অ্যাক্সেস দাও। সরি এখানে ডট হবে না, ডট আমি উঠিয়ে দিচ্ছি এখান থেকে। ওকে, হ্যাঁ, এ ভেরিয়েবলের কাছ থেকে তুমি কি করো, 3 নাম্বার ইন্ডেক্স, ইন্ডেক্স নাম্বার কাউন্ট হয় এই যে শুরু থেকে, জিরো থেকে সে শুরু করে। ইন্ডেক্স ইন্ডেক্স সে দুই ভাবে সে মানে এই নাম্বারিং করে। কয়ভাবে নাম্বারিং করে, দুই ভাবে নাম্বারিং করে। একটা হচ্ছে আহ ভুলে গেলাম, এই ফরওয়ার্ড ইন্ডেক্সিং কি, একটা কি ফরওয়ার্ড ইন্ডেক্সিং। ফরওয়ার্ড ইন্ডেক্সিংটা হচ্ছে সে শুরু থেকে শুরু করে, অর্থাৎ সে 0 1 2 3 যদি কোনটা স্পেস থাকে সেটাও কিন্তু সেটা ইন্ডেক্স নাম্বার দেয়। এটাও একটা কিওয়ার্ড বা এটা একটা ক্যারেক্টার তার কাছে। ওকে, তাহলে সে কি করে, সে 0 থেকে শুরু করে, 0 1 2 3 4 5 6 7 8 9 10, এভাবে সে একের পর এক কি করে ইন্ডেক্স নাম্বার দিয়ে যায়। সে কিন্তু শুরু করে 0 থেকে, অর্থাৎ সে লেফট সাইড থেকে শুরু করে 0 থেকে নাম্বার কাউন্ট করে। ওকে, এটাকে বলা হয় ফরওয়ার্ড ইন্ডেক্সিং। নাম্বার 2 হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। এই ব্যাকওয়ার্ড ইন্ডেক্সটা সে কিভাবে কাউন্ট করে নাম্বারটা, সে রাইট সাইড থেকে সে কাউন্ট করতে করতে লেফট সাইডের দিকে যায়। আর যখন রাইট সাইড থেকে শুরু করে তখন সে -1 -2 -3 -4 -5 -6 এইভাবে করে কিন্তু কি করে, সে ইন্ডেক্স নাম্বার গুলো কাউন্ট করে। তাহলে ইন্ডেক্স নাম্বার কয় প্রকার, দুই প্রকার, মানে দুই ভাবে সে নাম্বারগুলো প্রয়োগ করে। একটা হচ্ছে ফরওয়ার্ড ইন্ডেক্সিং, আর একটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। ওকে, তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে কি পজিটিভ নাম্বার, এটা হচ্ছে কি ফরওয়ার্ড ইন্ডেক্সিং। তাহলে 0 থেকে শুরু করবে 0 1 2 3, তো তার মানে আমাদের এখন প্রিন্ট করবে কি ওয়াই, এই যে ওয়াই প্রিন্ট করবে, এটা হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্সের নাম্বার। যখন আমি এই যে এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে 3 দিলাম, আমি এটা কেটে দিয়ে এটাকে রান করছি, এই দেখেন অনলি ওয়াই প্রিন্ট করবে, এই যে দেখেন অনলি ওয়াই এখানে প্রিন্ট করেছে। ওকে, তো এটা কি আমরা যে কোনো ইন্ডেক্স নাম্বার ধরে তাকে আমরা অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এটা এখন কেন দেখাই না, তাহলে আমরা একটু দেখি আমাদের এখানে কতগুলো ইন্ডেক্স আছে, 0 1 2 3 4 পর্যন্ত, 5 6 7 8 9 10 11। আচ্ছা, আমি এখন এখানে একটা ইন্ডেক্স নাম্বার দিলাম, মনে করেন 15, কি দিলাম 15 দিলাম। আচ্ছা, একটু খেয়াল করেন আমার এখানে 15 নাম্বার ইন্ডেক্স এই কোন নাম্বার এখানে আছে, সে কিন্তু নাই। তো তার মানে কি আউট অফ রেঞ্জ, আমার রেঞ্জের বাইরে চলে গেছে নাকি, রেঞ্জের বাইরে চলে গেছে না, রেঞ্জের বাইরে চলে গেছে। এখন আমাকে একটা এরর দেখাবে। আমি যখন এটাকে রান করব, রান করলে এই যে দেখেন ইন্ডেক্স এরর, সে আমাকে বলে দিচ্ছে স্ট্রিং ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। স্ট্রিং ইন্ডেক্স কি আউট অফ রেঞ্জ, অর্থাৎ আপনার স্ট্রিং এর যে ইন্ডেক্স যে আপনি নাম্বারটা দিয়েছেন সেটা আপনার রেঞ্জের বাইরে চলে গেছে। বুঝতে পেরেছেন? তাহলে আপনার এখানে কি এরর আসছে, ইন্ডেক্স এরর আসছে। কি এরর আসছে, ইন্ডেক্স এরর ইন্ডেক্স আসছে। এরর। ঠিক আছে, তাহলে আমরা এখানে জাস্ট কয়েকটি আমরা এরর দেখলাম। আমরা প্রথমে দেখলাম হচ্ছে একটা টাইপ এরর, তারপর দেখলাম কি জিরো ডিভিশন এরর, তারপর দেখলাম কি ইন্ডেক্স এরর। তাহলে এখন এই এরর গুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, এটা ভালো মতো খেয়াল করেন এখন। আচ্ছা, এখন আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, তারপর আমি এটাকে আমি কমেন্ট আউট করলাম। ওকে, তাহলে আমাদের এখানে জন্য কি এরর আসছিল, প্রথমটাতে মনে আছে টাইপ এরর আসছিল। কি এরর আসছিল, টাইপ এরর আসছিল। আচ্ছা, এই টাইপ এরর আসার কারণে এখন আমরা কি করব, এটাকে হ্যান্ডেল করব। ওকে, আচ্ছা, এই হ্যান্ডেল করার জন্য আমরা একটি
স্টেটমেন্ট ব্যবহার করতে পারি যার নাম হচ্ছে ট্রাই অ্যাকসেপ্ট। যার নাম কি বলেন? যার নাম হচ্ছে ট্রাই অ্যাকসেপ্ট। ওই ট্রাই অ্যাকসেপ্টের মাধ্যমে আমরা আমাদের এরর গুলোকে হ্যান্ডেল করতে পারি। আচ্ছা, তাহলে আপনার যেটা মূল প্রোগ্রামিং কোড, আপনি যেটাতে আপনার লজিক যেখানে অ্যাপ্লাই হয়েছে, তো আমাদের লজিক অ্যাপ্লাই হয়েছে কি আমাদের এই কোডটাতে, আমাদের এখানে কিন্তু যে কোনো ভুল বা যে কোনো এরর কিন্তু এখানে আসতে পারে। তাহলে আমি যেটা করব, এই উপরে মানে ওই কোডটাকে আমাকে ট্রাই অ্যাকসেপ্টের মাঝে রাখতে হবে। আমরা যেভাবে ইফ এলস শিখেছিলাম যে ইফ এর ভিতরে আমাদের একটা কন্ডিশন আছে, ইফ যখন কাজ করবে তখন আমাদের কি ওইটার ভিতরে ঢুকবে, ঢুকে তারপর ইফ এর কন্ডিশন গুলো কাজ করবে। ইফ যদি ট্রু না হয় তখন আমাদের ইলসে চলে যাবে, কিছুটা ওই রকমের। আমি বলেছি ট্রাই অ্যাকসেপ্ট, ট্রাই টি আর ওয়াই, এটা হচ্ছে একটা বিল্ট ইন কিওয়ার্ড। এই ট্রাই লেখার পর আপনাকে এখানে লিখতে হবে কোলন। এখানে কিন্তু কোনো কন্ডিশন হবে না, এখানে কি হবে না, কোনো কন্ডিশন হবে না। আচ্ছা, এই ট্রাইটা লেখার পর আমি বলেছি যে ট্রাই অ্যাকসেপ্টের ভিতরে রাখতে হবে। তাহলে আমরা যখন ইফ এলস করেছিলাম তখন আমাদের ইফ এর ভিতরে সেই কোডগুলো রাখতে হতো না? ইফ এর ভিতরে সেই কোডগুলো রাখতে হলো। তো ভিতরে রাখার জন্য কি করতে হয়? অবশ্যই স্পেস দিয়ে ফাঁকা দিয়ে আমাকে এটার ভিতরে রাখতে হবে, তাই না? তাহলে আমার মূল কোড হচ্ছে এতটুকু। তাহলে এতটুকু আমি কি করব, মার্ক করে ট্যাবে ক্লিক করলাম, তাহলে সে দূরের দিকে চলে আসলো। এখন কিন্তু আমার ট্রাই এর ভিতরে কিন্তু আমার এই কোডটা আছে। বুঝতে পেরেছি আমরা এতটুকু? বুঝতে পেরেছি? জি ওকে, তাহলে এই কোডটা আমরা রাখলাম কোথায়? ট্রাই এর ভিতরে। এটা কিন্তু ইফ এর মতো নাকি? আমরা এখানে ইফ লিখতাম, তার ওই ব্লকের ভিতরে কিন্তু আমরা কোড লিখতাম। সেম ভাবে ট্রাই ব্লকের ভিতরে আমাকে মূল কোড কি করতে হবে, রাখতে হবে বা লিখতে হবে। লেখার পর এখন আপনার ট্রাই সে কিন্তু অটোমেটিক সে এখানে অ্যাক্সেস পেয়ে যাবে, তখন আপনার কোডে চলে আসবে। তখন এগুলো দেখবে এখানে কি আছে, এখানে কোনো এরর আছে কিনা। কিন্তু হ্যাঁ, আমার এখানে তো একটা এরর আছে। সেটা কি এরর? সেটা হচ্ছে টাইপ এরর। অর্থাৎ আমার এখানে স্ট্রিং টাইপের ডেটা আসতেছে, স্ট্রিং টাইপের ডেটা দিয়ে আমি তো ইন্টিজারকে আমি তো ভাগ করতে পারবো না। ওকে, আচ্ছা, এখন তাহলে আমার এখানে একটা এরর আসতে পারে, ঠিক আছে? এটা কি? আচ্ছা, আমি যদি এটাকে একটু, আচ্ছা এটা থাকো, আমার এখানে একটা এরর আসবে, সেটা হচ্ছে টাইপ এরর। এখন আমি যেটা করব, এই যেহেতু আমার টাইপ এরর আসবে, আমি ইন্টারপ্রেস করে আমি এখানে কি করব, এখানে লিখবো অ্যাকসেপ্ট। লিখবো কিন্তু একদম শুরু থেকে, যে ট্রাই বরাবর। কোথায় লিখবো? এই ট্রাই বরাবর লিখতে হবে কিন্তু, ঠিক আছে? ট্রাই যেখানে থাকবে তার বরাবর লিখতে হবে অ্যাকসেপ্ট। আমি স্পেস দিব। আচ্ছা, আমাদের এখানে যেন কোন টাইপের এরর আসছিল বলেন তো কেহ? টাইপ টাইপ এরর। এরর আসছিল। তাহলে সেই এরর নামটা এখানে লিখতে হবে। সেই এরর নামটা কি করতে হবে এখানে লিখতে হবে, এই যে চলে আসছে টাইপ এরর। ইন্টারপ্রেস করলাম, তারপর কোলন দিয়ে লাইনটি ক্লোজ করতে হবে। তারপর ইন্টারপ্রেস করে আপনাকে এখানে একটি স্টেটমেন্ট লিখতে হবে। কি লিখতে হবে এখানে? একটি স্টেটমেন্ট লিখতে হবে। আপনি এটা এখানে যা লিখতে পারেন। এখন আপনি এখানে কি স্টেটমেন্ট লিখতে পারেন? আপনার এই যে কোডটা যখন কাজ করবে তাহলে তো সে কাজ করলোই নাকি? হ্যাঁ, যদি কাজ না করে, যদি এখানে কোনটা এরর আসে, তাহলে আপনি এখন সেই এরর আসলে আপনি কি মেসেজ দেখাবেন সেটা আপনার ইচ্ছে, তাহলে আপনি সেই মেসেজটা এখানে লিখে দিবেন। ওকে, হ্যাঁ, আমরা এখানে লিখতে পারি কি ইনভ্যালিড কি, আমি এখানে লিখে দিলাম ইনভ্যালিড কি। আপনি যে কোনো মেসেজ এখানে দিতে পারেন, নো প্রবলেম, সুন্দর মতো, যাতে করে ইউজার খুব ইজিলি বুঝতে পারে আসলে তার কোন টাইপের এরর হয়েছে বা তার এখানে ভ্যালু দেওয়া হয়েছে কিনা। আপনি এখানে একটা মেসেজ দিয়ে দিবেন। এখানে আমি এখানে লিখলাম ইনভ্যালিড কি, যে আপনার কিটা কি না ভ্যালিড নয়। ওকে, আচ্ছা, যখন আমি এটাকে রান করব, যখন আমার রান করার পর যখন আমার এটা এক্সিকিউট করবে, এক্সিকিউট করার পর যদি আমার টাইপ এরর যদি হয়, তখন আমার এই মেসেজটা দেখাবে। তখন কিন্তু সে আর কোনো এরর দেখাবে না। এই দেখেন, তাহলে এখন এটা রান করলে কি আমার টাইপ এরর আসতে পারে না? অবশ্যই আসতে পারে না, অবশ্যই আসবে নাকি? আসবে, অবশ্যই আসবে। আসবে। তাহলে যখনই আসবে তখন সে আবার অ্যাকসেপ্টে সে চেক করবে যেখানে টাইপ এরর, তখন দেখবে হ্যাঁ টাইপ এরর তো মানে আমাকে হ্যান্ডেল করেছে। হ্যান্ডেল করলে তখন সেই লেখাটি আমাকে প্রিন্ট করে দেখিয়ে দিবে, কিন্তু সে আমাকে কোনো এরর দেখাবে না। এই দেখেন, রান করলাম, রান করার পর এই দেখেন ইন্টার ফার্স্ট নাম্বার, আমি একটা নাম্বার এখানে দিয়ে দিলাম 3 দিয়ে দেই, এন্টার প্রেস করলাম। এই দেখেন এখানে লেখা আসছে ইনভ্যালিড কি। তো তাহলে কি আমার এখানে কি টাইপ এরর কি আসছে? কোন এরর কিন্তু আসে নাই। অর্থাৎ আমি যে লেখাটা Invalid ঠিক আছে। দিয়েছি বা আমি তাকে যে মেসেজটা দিয়েছি সেই মেসেজটা কিন্তু সে প্রিন্ট করেছে। ওকে, আচ্ছা, এই গেল একটা। তাহলে আমি এটাকে একটু কমেন্ট করে রাখলাম। তারপর আসি, এই হচ্ছে আমাদের, এটা যেন কি জিরো ডিভিশন এরর নাকি? জিরো ডিভিশন এরর এখানে আসতে পারে। এখানে হ্যালো, আমাদের যদি, হ্যাঁ শুনতে পাচ্ছি। আমার এখানে নেটওয়ার্কে অনেক সমস্যা করতেছে, আমি দেখতেছি না। তো আমি কি ব্যাকআপটা দেখিয়ে নিলে হবে না? হ্যাঁ হবে, অথবা আপনি ক্লাসে লিভ নিয়ে আবার জয়েন করেন, তাহলে হয়তো বা দেখতে পারবেন। ওকে, ঠিক আছে, আপনি একটু কষ্ট করে আমার হাজিরটা নিয়ে নিয়েন। নাম কি? ফয়সাল আহমেদ। একটু ওয়েট। আচ্ছা, আমরা আছি কতজন?
62 জন আছি না? আচ্ছা, সকলের প্রেজেন্ট এখন নিয়ে নিলাম। ওকে, প্রেজেন্ট নেওয়া হয়ে গেছে ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ, ওয়েলকাম। তো দেখেন আমি যখন এটাকে রান করি, রান করলে আবার আপনারা সবাই বের হয়ে যায় না, যে প্রেজেন্ট তো নিয়ে নিয়েছে, এখন বের হয়ে যায় নাকি? সাবধান, এমনটা করেন না আবার। হ্যাঁ, তাহলে এই অলরেডি অনেকজন বের হয়ে গেছে। একজন বলছে তার সাথে 2 জন বের হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমি এটাকে রান করলাম, রান করার পর আমি একটা নাম্বার দিলাম, মনে করেন যে 3, এন্টার প্রেস করলাম, সে কিন্তু আমাকে এটা ভাগ করে দিচ্ছে, কারণ আমার এখানে ইন্টিজার নাম্বার আছে, আমার এখানে একটা আমি ভ্যালু দিলাম ইন্টিজার নাম্বার, সে ওটার সাথে ভাগ করে দিচ্ছে। কিন্তু যদি আমি আবার রান করলাম, যদি এখন এখানে 0 যদি দিয়ে ফেলি ভুলে, তখন সে আমাকে দেখাচ্ছে 0 ডিভিশন এরর। ওকে, তাহলে আমার এখানে একটা ভুল আসার বা একটা এরর আসার কি সম্ভাবনা আছে। ওকে, তাহলে আমরা এখন এটাকে সেম ভাবে আমরা অ্যাপ্লাই করব। হ্যাঁ, তাহলে আমি এখানে লিখবো, আমি একটু ফাঁকা তৈরি করলাম, এখানে লিখবো কি ট্রাই, হ্যাঁ, তারপর কোলন দিব। অবশ্যই মূল কোডটাকে আমি কি করব, ট্যাব দিয়ে ফাঁকা তৈরি করে ট্রাইয়ের ভিতরে রাখবো। তারপর আবার নিচে লিখবো অ্যাকসেপ্ট, আগেরটার মতো, সেম আগেরটার মতো, স্পেস দিয়ে শুধুমাত্র আমার এখানে কোন টাইপের এরর হতে পারে সেই টাইপের এররটা আমি এখানে লিখবো। তাহলে আমার এখানে হচ্ছে 0 ডিভিশন এরর, সো আমি এখানে 0 ডিভিশন এরর নামে একটি এরর আছে, সেটাকে এখানে লিখে দিব অ্যাকসেপ্ট দিয়ে 0 ডিভিশন এরর, তারপর কোলন দিয়ে লাইনটি ব্রেক করে দিলাম, তারপর হচ্ছে এখানে প্রিন্ট। ওকে, ক্রস ব্র্যাকেট, আমি সেম মেসেজটা দিয়ে দিচ্ছি এখানে ইনভ্যালিড কি, আমি এখান থেকে কপি করে দিয়ে দিচ্ছি, আমি আর লিখলাম না, বর্ণ কোনো মেসেজ দিলাম না, ঠিক আছে, ইনভ্যালিড কি দিলাম। আচ্ছা, এখন আমি যদি এটাকে রান করি, রান করলে এই দেখেন আমি যদি এখন একটা এখানে 2 দিলাম, এন্টার প্রেস করলাম, সে কিন্তু আমাকে ভাগ করে দিয়েছে 5.0, 2 দ্বারা 10 কে ভাগ করলাম, 5.0 রেজাল্ট আসছে। আচ্ছা, আমি এটাকে আবার রান করলাম, এখন যদি আমি এখানে কোনো একটা সংখ্যা না দিয়ে আমি যদি এখন দিই 0, তখন দেখবেন সে আমার এখানে দিচ্ছে ইনভ্যালিড কি। সবাই বুঝতে পেরেছেন কিনা এতটুকু? যদি আপনার এটা কাজ করে তখন সেটা কাজ করবে, তখন কিন্তু আপনার এই অ্যাকসেপ্টের ভিতর কিন্তু আর আসবে না। কিন্তু যদি আপনার এখানে কোনো প্রকার যদি 0 ডিভিশন এরর যদি হয়ে যায়, তাহলে কিন্তু কি করবে, তখনই সে আপনার এই যে একটা স্টেটমেন্ট থাকবে, সে কিন্তু ওইটা প্রিন্ট করে দেখাবে। বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। প্রত্যেকটা এররের ক্ষেত্রে কি এই ট্রাই এবং অ্যাকসেপ্ট ওইটা লেখা এররের জি নামটা দিতে হবে? জি, আপনি যদি এভাবে যদি আপনি এররকে যদি হ্যান্ডেল করতে চান, তাহলে আপনাকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে, মানে এইভাবেই এররকে হ্যান্ডেল করা হয়। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা। জি, বুঝতে এখন কথা পারছি। হচ্ছে যে আমরা ভাই দেখতে আমার একটা পাচ্ছি অনেক লজিকের সময় ভিতরে, আমরা জি বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা মনে করেন বাংলায় লিখতে বললে সেখানে যদি ইংরেজিতে লেখি তখন ওইটা অ্যাকসেপ্ট করে না, এই মনে হয় সেরকম কাজ আর কি। না, সেটা তো হচ্ছে আবার মানে টাইপের ক্ষেত্রে, সেটা আপনি কি টাইপ করতে পারবেন, এখানে নাম্বার টাইপ করতে পারবেন নাকি স্ট্রিং টাইপ করতে পারবেন, বা এখানে মানে কি টাইপ করতে হবে সেটা মানে ওখানে ওটা আবার তাহলে টাইপ এটা কি দেওয়া যায় ওটা। পাসওয়ার্ডের সাথে পাসওয়ার্ড না মেললে ইনভ্যালিড কি আসে এরকম? জি, মানে না, এটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে মানে আপনি যা লিখবেন ওটা হচ্ছে একটা টাইপ, ওটা কি একটা ধরন, যে আপনি এটা কোন টাইপের লেখা বা ক্যারেক্টার, এটা কি ইন্টিজার, মানে এটা কি কোন নাম্বার নাকি স্ট্রিং নাকি ফ্লোট, হ্যাঁ, নাকি পাসওয়ার্ড নাকি ইমেল, এটা কোন টাইপের সেটা একটা ধরন আছে, সেটা আবার আলাদা, ওটা ওটা আবার ও আলাদা আচ্ছা আচ্ছা। সেক্টর। আর এটা জি, হচ্ছে বুঝতে আপনার সম্পূর্ণ লজিকটাকে সে হ্যান্ডেল করবে, ও সম্পূর্ণ আচ্ছা আচ্ছা। লজিকটাকে সে হ্যান্ডেল করবে। আপনি এখানে যে একটা লজিক দিয়েছেন, সেই লজিকের ভিতরে একটা ভুল আসতে পারে, যেমন আমাদের এখানে ভুল আসতে পারে 0 ডিভিশন এরর। যদি আপনি যদি ভুলে যদি আপনার 0 ইনপুট দেন, তখন সে 0 দ্বারা তো আর 10 কে ভাগ করতে পারবে না। তো এটা কি আমাদের প্রোগ্রামের ভিতর ভুল হতে পারে নাকি? হ্যাঁ, জি, বা আমাদের প্রোগ্রামে ভুল নেই, এটা হচ্ছে আমাদের লজিক্যাল ভুল হতে পারে। তো সেক্ষেত্রে সেই লজিকটাকে আপনি হ্যান্ডেল করার জন্য আপনি এই ট্রাই অ্যাকসেপ্টটাকে ব্যবহার করবেন। ঠিক আছে, জি, জি, বুঝতে পারছি। ওকে। তাহলে আমরা দেখলাম যে আমরা কিভাবে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি। ওকে, তাহলে আমি এটাকে একটু কমেন্ট করলাম আবার। এখন আসি নিচেরটাকে দেখবো আমরা। হ্যাঁ, তাহলে আমি এটাকে একটু কমেন্ট আউট করলাম। তাহলে আমাদের এখানে যেটা ছিল যেন কি ইন্ডেক্স টাইপের এরর। ওকে, তাহলে সেম ভাবে আমরা সেটা আবার করব আগেরটার মতো, কোলন, অবশ্যই এটাকে আমাদের ট্রাই এর ভিতরে রাখতে হবে, ট্যাব দিলাম, তারপর হচ্ছে অ্যাকসেপ্ট, তারপরে স্পেস, এখানে হচ্ছে আমাদের ইন্ডেক্স টাইপের এরর। ওকে, এই যে ইন্ডেক্স এরর, হ্যাঁ, কোলন, তারপর প্রিন্ট প্লাস ব্র্যাকেট স্ট্রিং ইনভ্যালিড কি। আমি সেম মেসেজটা দিয়ে দিচ্ছি, আপনি যে কোনো মেসেজ এখানে দেখাইতে পারেন আপনার প্রোগ্রাম অনুযায়ী। ঠিক আছে, ওকে, রান করলাম, এই দেখেন এখানে লেখা আসছে ইনভ্যালিড কি, অর্থাৎ আমার এখানে একটি এরর আছে, যেটা হচ্ছে আমার আউট অফ রেঞ্জ, অর্থাৎ রেঞ্জের বাইরে আমার ইন্ডেক্স নাম্বার চলে গেছে, সো সে একটা ভুল দেখাবে। কিন্তু যদি আপনি এখানে দেন 8 নাম্বার ইন্ডেক্স, তখন সে কিন্তু এটা অ্যাক্সেস করতে পারবে, দেখবেন
এই যে রান করলাম, এই যে আই কে সে অ্যাক্সেস করেছে, এই যে ইজি কোডিং এর এই আই কে সে অ্যাক্সেস করেছে 8 নাম্বার ইন্ডেক্সে। দেখি তো আসলে আই কি 8 নাম্বার ইন্ডেক্স কিনা। 0 1 2 3 4 5 6 7 8। ওকে, এটা কি আমাদের 8 নাম্বার ইন্ডেক্স। হ্যাঁ, ইন্ডেক্স নাম্বার হচ্ছে 8 এই আই এর। তো সে কিন্তু ওইটা অ্যাক্সেস করতে পেরেছে। যদি আমি এখানে দিয়ে দেই 10, তখন সে কিন্তু আমার এই যে জি কে সে অ্যাক্সেস করবে। জি, এই দেখেন রান করলাম, এই যে সে কিন্তু আমার জি কে অ্যাক্সেস করেছে এখানে। হ্যাঁ, যদি আমি এখানে দিয়ে দেই 11, দেখবেন তখন আমার আউট অফ রেঞ্জ, তখন সে দেখাচ্ছে ইনভ্যালিড কি। অর্থাৎ আপনার এটা কি না, এই কিটা সঠিক নয়, মানে ভ্যালিড নয়। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপরে আসি, আমি তাহলে এটাকে একটু কমেন্ট করে দিচ্ছি। এখন আসি, আমাদের দেখা যাচ্ছে যে আমাদের একটা প্রোগ্রামে আমাদের মাল্টিপল এরর হতে পারে। একটা প্রোগ্রামে কি হতে পারে, মাল্টিপল এরর হতে পারে। আচ্ছা, সেটা কিরকমের? আচ্ছা, আমি এটাকে একটু কমেন্ট আউট করি। আমাদের এখানে এরর ছিল টাইপ এরর নাকি, যে আমাদের এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা আসে, কিন্তু সেটা ইন্টিজারের মাধ্যমে ভাগ করা হয়। ওকে, কিন্তু দেখেন আমি তো এখানে দিয়েছিলাম টাইপ এরর, কিন্তু এখন প্রোগ্রামে মনে করেন যে চেঞ্জ করে নিয়ে আসছে। প্রোগ্রামে সে কি করছে, চেঞ্জ করে ফেলেছে। মনে করেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা, এখন বলেন তো আমার এখানে ভ্যালু দিলে সে কি এখন টাইপ এরর কি দেখাবে? বলেন। না, না, দেখাবে না। টাইপ এরর আসার কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু নেই। আছে, এখন কিন্তু টাইপ এরর আসার কিন্তু কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, তাহলে আমি এটাকে রান করলাম। আচ্ছা, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, তারপর রান করলাম, তো একটু ক্লিয়ার আসবে। ওকে, ইন্টারভিউ ফার্স্ট নাম্বার। এখন যদি আমি এখানে যদি 5 দেই, দেখবেন আমার এটা কিন্তু সে 2.0, সে কিন্তু আমাকে একটা রেজাল্ট দিয়ে দিয়েছে। এখন কিন্তু কোনো এরর নেই। ওকে, কিন্তু যদি আমি এখন এখানে 0 দ্বারা যদি ভাগ করি, দিলাম 0, এন্টার প্রেস করলাম, এই দেখেন 0 ডিভিশন এরর। এখন কথা হচ্ছে আমি তো ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে আমি তো এটাকে হ্যান্ডেল করেছি, কিন্তু তাহলে তারপর আমার এখানে কেন 0 ডিভিশন এরর আসছে? কারণ হচ্ছে আমি তো 0 ডিভিশন এররকে তো আমি হ্যান্ডেল করি নাই, করেছিলাম? আমি না। কিন্তু করি নাই। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, তাহলে যেহেতু আমাদের এখানে মাল্টিপল এরর আসতে পারে একটা প্রোগ্রামের ভিতরে, তো আমরা যেটা করব একদম সিম্পল, সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা এটাকে আটকিয়ে দিব। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, ঠিক আছে, আটকিয়ে দিয়ে এই যে এখানে কমা দিয়ে এখানে আমি লিখে দিব 0 ডিভিশন এরর। এভাবে আপনার যতগুলো এরর আপনি এইভাবে কমা দিয়ে এখন লিখতে পারবেন। ওই অতগুলো এরর যে কোনো একটা এরর যদি ম্যাচিং হয়, তাহলে আপনাকে এই স্টেটমেন্টটা দেখিয়ে দিবে সে, বা এই স্টেটমেন্টটা কাজ করবে। বা আপনি এখানে যে লজিক লিখবেন, আপনি এখানে যে লজিক এখানে লিখবেন, আমি তো শুধুমাত্র এখানে সিম্পলি আমি এখানে প্রিন্ট ফাংশনটা ব্যবহার করেছি। আপনার কিন্তু এখানে লজিকও থাকতে পারে, তাহলে ওই লজিকটা সে তখন কাজ করবে। এর ভিতরে কোনো যেটা এরর আসে, তাহলে দেখেন আমি যদি এটাকে রান করি, আর যদি এখন এখানে 0 দিয়ে দেই, এন্টার প্রেস করলাম, এই দেখেন এখন আসছে ইনভ্যালিড কি। দেখছেন? তার মানে এখন আমার 0 ডিভিশন এরর আসলো সে কাজ করবে, টাইপ এরর আসলো সে কাজ করবে। তাহলে আমরা এইভাবে মাল্টিপল এরর কি করতে পারি, মেনশন করতে পারি। বুঝতে পেরেছি সবাই? সবাই বুঝতে পেরেছে? এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই এরর হ্যান্ডলিং ব্যাপারটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আমি সহজে না পেঁচিয়ে আলোচনা করলে আরো 2 থেকে 3 গুণ আলোচনা করা যায় এই এররের উপরেই। হ্যাঁ, হ্যান্ডলিং এর উপরে, কারণ আরো অ্যাডভান্স আছে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে আমি শর্টলি আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি। এটাই হচ্ছে, মানে এই সিস্টেমটাই হচ্ছে আপনার কি, আপনার এটাই ব্যবহার হয়। তারপর আবার দেখা যাচ্ছে যে আপনার এমন হতে পারে যে আপনার এখানে কোনো এরর নেই, মানে এখানে যতগুলো আপনি মেনশন করছেন সেই এরর ভিতরে কোনো এরর আনে, অন্য একটা এরর আসছে, তো সেটাকে আমরা কি করতে পারি, আমরা ফাইনাল স্টেটমেন্টের মাধ্যমে সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি। ঠিক আছে? তো অর্থাৎ এগুলোর অ্যাডভান্স আরো অনেক বেশি আছে। হ্যাঁ, এই হ্যান্ডেলিং করার জন্য আর অনেক লজিক আছে, অনেক সিস্টেম আছে। আচ্ছা, তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার প্রোগ্রামে যে কোনো এরর থাকতেই পারে। হয়তোবা দেখা যাচ্ছে যে আপনি ঠিকমতো ডেটা দিয়েছেন, বা আপনি তো আপনার কাজ হচ্ছে ডেভেলপ করা। আপনি যখন একটি যখন আপনি একটি অ্যাপ্লিকেশন আপনি বিল্ড করবেন বা ডেভেলপ করবেন, মানে সরি, আপনি যখন একটি ডাইনামিক একটি ওয়েবসাইট আপনি বিল্ড করবেন, ডাইনামিক ওয়েবসাইট বা একটি অ্যাপ্লিকেশন, ডাইনামিক মানে হচ্ছে যে আপনার যেটা ড্যাশবোর্ড থাকবে, অর্থাৎ আপনার ড্যাশবোর্ড থেকে সবকিছু আপনি মডিফাই করতে পারবেন, আপনি কাস্টমাইজ করতে পারবেন, আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, মানে এক কথা সবকিছু কন্ট্রোল থাকবে কি একটা ড্যাশবোর্ডের কাছে। ওকে, এটা ডাইনামিক একটি অ্যাপ্লিকেশন যার ব্যাকএন্ড আপনি চেঞ্জ করতে পারবেন আপনার একটি ড্যাশবোর্ডের মাধ্যমে, এটা অ্যাডমিন প্যানেলের মাধ্যমে। তো এই যে অ্যাপ্লিকেশন গুলো, তো এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় অনেক লজিক থাকে যে ডাটা থাকলে, মানে যদি ডেটা দেওয়া হয় তাহলে এটা কাজ করবা, আর ডেটা যদি না দেওয়া হয় তখন এটা কাজ করবা। তখন আর যদি এখন দেখা যাচ্ছে যে ইউজার সে ডেটা দেয় নাই, কারণ ইউজার যদি ডেটা না দেয়
তখন তো সেখানে একটা ইরর আসতে পারে। জাস্ট আমি একটা মুখের ভাষায় বললাম আর কি, এরকম অনেক লজিক আসতে পারে, এরকম অনেক লজিক আছে যে ইউজার সেই ডেটা না দিতে ওখানে একটা ইরর দেখাবে, তখন আপনাকে যেটাকে হ্যান্ডেল করতে হবে। ওখানে কিন্তু ইউজার সামনে কিন্তু কোনো ইরর দেখানো যাবে না। আপনি যদি ইউজার সামনে যদি কোনো ইরর দেখেন, তখন আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু কি করবে, ক্র্যাশ করতে পারে, অথবা ক্র্যাশ না করলে আমি ইউজারের কথাই বলি, ইউজার তখন বলবে যে ডেভেলপার ভালো না, ডেভেলপার এই কাজ করতে সব ভুলভাল কাজ করতেছে না কোনো। বুঝতে পেরেছেন? ডেভেলপার কি ঠিকমতো কাজ করতে পারে না, সেটাকে ঠিকমতো ডেভেলপ করতে পারে না, অনেক ভুল রয়ে গেছে, যেগুলো অনেক সমস্যা আমরা ফেস করতেছি, এরকম একটা সমস্যা হবে। এই জন্য আপনার ইরর গুলোকে অন্ততপক্ষে ইউজারের জন্য আপনাকে হ্যান্ডেল করতে হবে, প্লাস আপনার প্রোগ্রাম বা আপনার ফাংশনালিটি গুলো ইজিলি চলার জন্য, যাতে করে কোথাও কোনো বাধা না হয়, এবং ইউজার কোনো ভুল করলে, যদি ইউজার কোনো ভুল করে, তো যাতে করে ইউজার বুঝতে পারে যে হ্যাঁ আমি এটা ভুল করেছি। মনে করেন যে আমার এখানে একটা এরর আসছে ইনভ্যালিড কি, এখন ইউজার কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ আমার যে কিটা আমি দিয়েছি সেটা আমার ভুল হয়েছে। ভুলটা কি ইউজার হয়েছে, কিন্তু ডেভেলপার কোনো ভুল নাই, ডেভেলপার কি নাই, কোনো ভুল নাই নাকি? তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে ট্রাই অ্যাকসেপ্ট, অর্থাৎ ইরর এক্সেপশন, এই যে ইরর মানে এই যে ইরর গুলোকে হ্যান্ডেল করা, হ্যাঁ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে খুব ভালো মতো জানতে হবে। এবং আপনি যত ভালো মতো জানবেন, আপনার অ্যাপ্লিকেশনটাকে আপনি খুব তত ভালো মতো আপনি এটাকে হ্যান্ডেল করতে পারবেন। হ্যাঁ, ইরর তো ভাই থাকবেই, ভুল থাকবেই, স্বাভাবিক, কিন্তু ভুল থাকলে সেটাকে তো আটকাতে হবে, সেটাকে তো বাধা দিতে হবে, যে ভাই আমি ভুল করেছি ভাই, তুমি সেই ভুল তুমি ইউজারকে দেখাইও না, বা তুমি পুরো অ্যাপ্লিকেশনের উপর তুমি সেই লোডটা ফালাইও না। হ্যাঁ, অথবা তুমি আমি যে মেসেজ দেখাই তুমি সেটা দেখাই দাও, ঠিক আছে? জাস্ট আমি একটু মজা করে বললাম আর কি। তো এই কাজটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা সকলে পারবো না? জি পারবো। সকলে পারবো ইনশাআল্লাহ? জি ইনশাল্লাহ। তো আজকে আর সামনে না গাই, হ্যাঁ আজকে পর্যন্ত থাকলো, একটু কঠিন লাগতেছে, আরো নিলে মাথার উপর দিয়ে যাবে। মাথার উপর দিয়ে যাবে, তাই জন্য আর সামনে না গাই, যাতে করে মাথার উপর দিয়ে না যাক, নাকি? হ্যাঁ, মাথার উপর দিয়ে না যাক। নেম ইরর কোনটা? নেম ইরর না, নেম মানে নেম ইরর। হ্যাঁ, নেম ইরর, এখন বুঝতে কিভাবে বলবো সেটা, নেম ইরর এই কখন আসলে তখন সেটা দেখাই দিব, ঠিক আছে? মানে আমি ইয়াতে সার্চ দিছিলাম তো, ওখানে অনেকগুলো ইরর পাইলাম আর কি, তার মধ্যে একটা হচ্ছে নেম ইরর। আপনি সেগুলো হ্যান্ডেল করবেন, ঠিক আছে? আপনি সেখানে লিখে দিবেন, মনে করেন যে এই যে টাইপ ইরর, আমি এখানে আপনি এখানে লিখে দিবেন নেম ইরর, এই যে নেম ইরর চলে আসছে, ঠিক আছে? এভাবে লিখে দিলে তাহলে আপনার সেই ইররটা ওখানে কি হয়ে যাবে, হ্যান্ডেল হয়ে যাবে। অনেক ইরর আছে, অনেক কি আছে, অনেক ইরর আছে। হ্যাঁ, আপনি সেগুলো সার্চ করবেন, নেম মানে মানে পাইথনে কত প্রকার ইরর আছে, ঠিক আছে? আপনি সেগুলো সার্চ করলে দেখবেন যে আপনাকে সব লিস্ট দিয়ে দেবে গুগল, ঠিক আছে? তো ওই ইরোগুলো তো আপনার মুখস্থ করার দরকার নেই, আপনি যখন যেটা কাজ করবেন তো সেই কাজের পারপাস যখন যে ইরোটা আসবে তখন সেটাকে আপনি হ্যান্ডেল করবেন একদম ইজিলি, আপনার সেগুলো মনে রাখার দরকার নেই। আপনার দেখেন আমি যখন এখানে একটা ইরোর মানে ফেস করব, এখানে কি আমি যদি এখন একটা ইরোর ফেস করি, দেখেন আমি এখানে যদি এখানে দিয়ে দেই 0, সে আমাকে কি বলতেছে, 0 ডেভিয়েশন ইরোর। তো তাহলে আমি কি খুব ইজিলি বুঝতে পারছি না যে আমার এই টাইপ ইরোর ধরছে? বুঝতে পারছি কি না? বুঝতে পেরেছি। তাহলে আমি এই ইরোটা ধরে কি করবো, আমি এখানে হ্যান্ডেল করে দিব, ঠিক আছে? হ্যাঁ, মানে আমি এটাকে এইখানে আমি এটা কন্ট্রোল করব 0 ডেভিয়েশন এরর। তখন যদি আমি এটাকে আবার রান করি, রান করলে যখন আমি এখানে 0 দিব তখন আমাকে বলবে ইনভ্যালিড কি, তারপরে আমার এটা হ্যান্ডেল হয়ে গেছে। তো এরর মুখস্থ করার কোনো দরকার নেই, আপনি কাজ করার সময় অনেক আপনি এররের মুখোমুখি হবেন, অনেক এরর। হ্যাঁ, পেজ নট ফাউন্ড এরর, ঠিক আছে, নেম এরর, ইনডেক্স টাইপের এরর, টাইপ এরর, হ্যাঁ, তারপর কনটেক্সট এরর, কত এরর আসবে, দেখবেন অনেক এররের মুখোমুখি হবেন। তখন ওই এরর গুলো কি করবেন, এইভাবে আপনি সেগুলোকে হ্যান্ডেল করবেন। আর পাইথনের একটা সুবিধা হচ্ছে যে কি এরর আসছে সে আপনাকে বলে দিচ্ছে যে আপনার এই ধরনের এরর আপনার এখানে আছে। হ্যাঁ, ঠিক আছে? জি, ওকে, তাহলে সামনে না মোটামুটি ট্রাই অ্যাকসেপ্ট মানে আমরা এরর এক্সেপশন আমরা দেখে ফেলেছি এবং ওপেন দ্য ফাইল। দেখি আগামী ক্লাস আমরা হয়তো পাইথন না করতে পারি, আমরা আগামী ক্লাস হয়তো বা HTML এগুলো করব, ঠিক আছে? দেখি মডিউলে কি আছে দেখে তারপর ইনশাআল্লাহ সেগুলো করাবো। তো সকল প্রতি অনুরোধ থাকবে সকলেই একটু ভালো মতো প্র্যাকটিস করবেন, প্লাস অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, ঠিক আছে? হ্যাঁ, কি করবেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন।
তো কি অ্যাসাইনমেন্ট ছাড়া থাকবেন না? অবশ্যই সবাই প্র্যাকটিস করবেন। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার এই নলেজগুলো কিন্তু ক্লিয়ার হবে। আপনার প্র্যাকটিস করবেন না, হ্যাঁ, আপনার এগুলো কি কঠিনই থেকে যাবে। আর অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে আজকে যে কাজগুলো করিয়েছি এই কাজগুলোই আপনি করবেন। আজকে যে কাজগুলো করিয়েছি, যে আমি যে কটা ইরোর দেখিয়েছি অন্তত এই কটা ইরোর কি আপনি এভাবে সলভ করে, হ্যাঁ, আপনি এগুলো স্ক্রিনশট দিয়ে কি করবেন, অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। ঠিক আছে? এটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট। একটি ফাইল ওপেন করবেন এভাবে, আমি যে দেখাচ্ছি একটা ফাইল ওপেন করবেন, দেন এভাবে আমি যে 3টে ইরোর দেখিয়েছি এই 3টে ইরোর কোড করে 3টে ইরোর আপনারা রান করে দেখবেন সব ঠিক আছে কিনা। তারপরে সেগুলো কি করবেন, স্ক্রিনশট দিয়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন গ্রুপে। মনে থাকবে সবার? মনে থাকবে? জি। ওকে, ঠিক আছে, তাহলে সকলে ভালো থাকেন, সকলে সুস্থ কামনা করছি। আবার দেখা হবে কি বার? রবিবার ইনশাআল্লাহ, রবিবার। তাহলে আজকে 2 দিন সময় কিন্তু, তাই না? শুক্র এবং শনি 2 দিন সময় আছে। তাহলে এই 2 দিন সময়ে অবশ্যই প্র্যাকটিস করে ফেলবেন এবং আপনারা পিছনের যে কাজগুলো করে আসছেন এগুলো একটু ঝালাই করবেন। ঠিক আছে? আমরা যখন পাইথনে আমরা প্রজেক্ট করব তখন আমরা কিন্তু এগুলো কিন্তু আমাদের তখন আমরা মুখোমুখি হব। আর আগামীতে আমরা পাইথনে ক্লাস না করতে পারি, কারণ তাহলে আমরা আবার ক্লাসগুলো শেষ করতে পারবো না, কারণ আমাদের অলরেডি 7টা ক্লাস হয়ে গেছে, আমাদের ক্লাস 15টি, তাহলে এখন 8টা ক্লাস আছে। তাহলে এর ভিতরে আগামী ক্লাস আমরা হয়তো বা HTML সম্পর্কে আলোচনা করতে পারি। ঠিক আছে? HTML নিয়ে, হ্যাঁ, অর্থাৎ আমরা সামনের দিকে এখন চলে যাব প্রজেক্টের দিকে। আচ্ছা, তাহলে সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।